রেকর্ডিং কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট টাইম আসলে ওবিএসে রেকর্ড করছি, তারপর দেখা যাক কি অবস্থা হয় ওবিএসে। আচ্ছা, তো আমাদের হচ্ছে গত ক্লাসের প্রজেক্ট হচ্ছে শেষ করিনি। আকিবুর রহমান ছোটন ভাই হচ্ছে অলরেডি করে ফেলেছেন এবং আপনার প্রজেক্ট আমি দেখেছি, বাট আসলে কমেন্ট করার ওইভাবে ডিটেল কমেন্ট করার সময় পাইনি। আমার কাছে একটা জিনিসের লজিক্যাল এরর লেগেছে, বাট এটা হচ্ছে আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো ইটস লাইক আপনার হচ্ছে কার্টের টোটাল যে প্রাইসটা দেখাচ্ছিল আর হচ্ছে আপনার লাইক পেয়েবল টোটাল হচ্ছে সেম প্রাইস দেখাচ্ছিল। এটা আসলে সেম প্রাইস দেখাবে না, বিকজ আমাদের কার্ট হচ্ছে ডিফারেন্স আর হচ্ছে পেয়েবল প্রাইসটা হচ্ছে ডিফারেন্স। কারণ আমরা কার্টে শুধুমাত্র কার্টের আইটেমের প্রাইসগুলো অ্যাড করে দেখাবো, কিন্তু পেয়েবল টোটালে গেলে হচ্ছে আমরা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাড করে তারপর দেখাবো। তো ওই জায়গাটা হচ্ছে একটু চেঞ্জ করলে আমার মনে হয় বাকি সব কিছু ঠিকঠাক মতো কাজ করছিল। আর শিপিংয়ের যেটা, শিপিং না আসলে এখনও চিন্তা করার কিছু নেই। আমাদের মেন ফাংশনালিটি ছিল আসলে কার্টের আইটেমগুলো ঠিকঠাক মতো দেখানোর। সো আমি এগুলো সব ক্লোজ করে দেই। ওকে, সো যদি আমরা আমাদের হচ্ছে প্রজেক্ট ফাইলে আসি, আমাদের প্রজেক্ট ফাইল ছিল এসএসপি 364 অ্যান্ড এটা ছিল আমাদের লাইক লাস্ট ক্লাসের যতটুকু আমরা শেষ করে গেছি সেই পর্যন্ত ছিল। আচ্ছা, তো এখানে অনেক কিছু কাজ ছিল, প্রতিটার জন্য আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কাজ করছিলাম আর বলেছিলাম যে পরে আমরা এগুলোকে হচ্ছে ফাংশনে কনভার্ট করে ফেলবো। আমরা এখনও ফাংশনে কনভার্ট করিনি, আমরা জাস্ট হচ্ছে বুক ওয়ানের জন্য কাজ করছিলাম আর হচ্ছে বুক টুতে জাস্ট কপি পেস্ট করছিলাম কাজগুলো, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সব কাজ জাস্ট কপি পেস্ট করে করে হচ্ছে এই কাজগুলো রেখেছিলাম। আর এই পর্যন্ত হচ্ছে সোফার আমাদের কাজ করা হয়েছিল। আমি যদি একটু লাইভ লিঙ্কটা ওপেন করে ফেলি এখানে, সো রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, সো আমরা হচ্ছে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজটা করেছিলাম এবং এখানে হচ্ছে মাইনাস করলে একটা অ্যালার্ট দিচ্ছিল যে লাইক আমি ওয়ানের থেকে কমাতে পারবো না, কমাতে গেলে আমাকে একটা অ্যালার্ট দিবে। প্লাস আরেকটা যে কাজ আমরা করেছিলাম সেটা হচ্ছে যখন আমি ডিলেটে ক্লিক করব, সো আমাকে এরকম করে দেখাবে যে বইটা আসলে রিমুভ হয়ে গেছে এবং হচ্ছে একটা আনডো বাটন আছে, একটা ক্রস বাটন আছে। সো যদি আমি ক্রস বাটনে ক্লিক করি তাহলে কি হবে, সেটা চলে যাবে পুরোপুরি, আমি আর হচ্ছে আনডো করতে পারবো না। কিন্তু আমি যদি এখন আনডো বাটনে ক্লিক করি তাহলে আইটেমটা কিন্তু আবার চলে আসবে আমার এখানে। সো আর আরেকটা লজিক ছিল যে আমরা যদি হচ্ছে ফার্স্টে এটাকে রিমুভ করি, সো আমাদেরকে এই বক্সটা বা হচ্ছে এই অ্যালার্টটা দেখাবে, অ্যান্ড তারপর যদি আমি হচ্ছে এটাও ডিলিট করে ফেলি তখন কিন্তু আগেরটাকে আর আনড্র করার কোনো অপশন থাকবে না, সেটা আসলে পুরোপুরি ডম থেকে রিমুভ হয়ে যাবে এবং তখন জাস্ট শুধুমাত্র এটাকে আমি আনড্র করতে পারবো। আর যদি এটাও ক্রস করে ফেলি তাহলে আলটিমেটলি আমার কার্টে কোনো আইটেম নেই, সো কার্ট হচ্ছে পুরো এমটি। সো আমরা হচ্ছে এরকম করে একটা হচ্ছে লজিক রাখতে পারি যে যদি আমার কার্ট হচ্ছে পুরোপুরি এমটি হয়ে যায় তাহলে আমাকে হচ্ছে যে পুরো পেজটা হচ্ছে অন্য কিছু দেখাবে। ইটস লাইক রকমারিতে যদি আমি আসি, আসার পর দেখবেন যে ওদের কিন্তু কার্টে আইটেম থাকলে ওরা কিন্তু কার্ট পেজ দেখায়, কার্টে কিন্তু আইটেম না থাকলে কিন্তু কার্ট পেজ দেখায় না তারা। ওকে, সো ধরলাম হচ্ছে এই দুইটা বই কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড করার পর কার্টে গেলাম, কার্টে যাওয়ার পর হচ্ছে কার্টের মধ্যে আইটেমগুলো হচ্ছে দেখাবে। এই জিনিসটা ভালো করছে, মানুষকে হচ্ছে আরও বেশি বেশি জিনিস কেনার জন্য প্রলুব্ধ করতেছে যে 1319 টাকার অর্ডার করলে ফ্রি শিপিং পাবেন। সো আপনার ইচ্ছা হবে যে এই বারটা আমি ফুল করে ফেলি এবং ফ্রি শিপিংটা নেই, কিন্তু 50 টাকা হচ্ছে শিপিং কস্ট বাঁচাতে যেয়ে আপনি হচ্ছে আরও লাইক 1319 টাকার প্রোডাক্ট অ্যাড করে ফেলছেন। সো এটা একটা ভালো একটা ইউএক্স ট্যাকটিক্স। যাই হোক, সো এই যে কার্টে যে আমাদের দুটো আইটেম আছে, এখন যদি আমি এটাকে রিমুভ করি, সো রিমুভ হয়ে গেল, রিমুভ হওয়ার পর আমাকে এভাবে দেখাচ্ছে এবং আমি যদি এখন এটাও রিমুভ করে ফেলি আলটিমেটলি কিন্তু পেজটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পেজটা কিন্তু আমার আগের অবস্থায় থাকছে না। সো আমার এখানে যেরকম প্রোডাক্ট দুটো রিমুভ করে ফেললে আমাকে এখানে এইভাবে শো করছে, আসলে এটা খুব একটা ভালো দেখায় না যে কার্ট আমার পুরোপুরি এমটি কিন্তু আমাকে একটা চেক আউট পেজ দেখাচ্ছে বা সামারি দেখাচ্ছে এখানে। তো এরকম যদি কোনো সময় হয় যে আসলে আমাদের কার্ট পুরোপুরি এমটি এবং আমরা চাচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা হচ্ছে স্ক্রিন এখানে রেন্ডার করতে, লাইক দিস, যে জাস্ট বলবে যে ইওর কার্ট ইজ এমটি, তুমি হচ্ছে এখনও কিছু কার্টে অ্যাড করোনি, সো কন্টিনিউ টু শপিং দিলে হচ্ছে আমি আবার হচ্ছে পেজে ফিরে যাব রকমারির। আর ইটস লাইক এটা হচ্ছে জাস্ট আমাকে যেটা করছে যে আমাকে হোম পেজে নিয়ে আসছে, কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো হোম পেজ নেই বা আমরা আসলে কোনো পেজ থেকেই কার্ট পেজে আসছি না, সো আমরা এটা নিয়ে আর মাথা ঘামাবো না, আমরা জাস্ট এই জিনিসটা রাখার ট্রাই করব যে
কার্টে যদি কোনো প্রোডাক্ট থাকে এবং আমরা যদি কার্টটাকে পুরো এমটি করে ফেলি, তাহলে জাস্ট এই পেজটা চেঞ্জ হয়ে আমাদের এরকম একটা পেজে চলে আসবে যে আমাদের কার্ট হচ্ছে এমটি হয়ে গেছে। তো এটার জন্য আসলে আমাদের এই কোডের মধ্যে HTML এর কিছু চেঞ্জ আনতে হবে। সো আমাদের এখন ফাইলের যেরকম স্ট্রাকচার, আমাদের এই স্ট্রাকচারে রাখলে আসলে ওটা খুব একটা রেন্ডার হবে না। সো এই কন্টেনারের ভিতরে কিন্তু আমাদের হচ্ছে সবগুলা হচ্ছে কোড আছে, লাইক আমরা এখানে পেজে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু এই কন্টেনারের ভিতরে আছে। এবং সেটা কি করছে যে সেকশনটা হচ্ছে কার্ট পেজ। তো আমি যদি একটা ডিফারেন্ট একটা সেকশন তৈরি করি, সেকশন তৈরি করার পর যদি হচ্ছে ডিজাইন করি, ধরলাম রকমারির মতোই আমরা একটা ডিজাইন করলাম যে হচ্ছে পেজের মাঝখানে এই ইমেজটা দিয়ে এই ইমেজটা হচ্ছে ড্র্যাগ করতে পারবো আমরা, সেটা হচ্ছে চাইলে ডাউনলোড করতে পারি বা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা আমরা হচ্ছে সেভ করতে পারবো। সেভ করে আমরা কিন্তু বলতে পারি জাস্ট এই লেখাটাই যে ইওর কার্ট ইজ এমটি, এবং আমরা চাচ্ছি যখন আমাদের কার্ট হচ্ছে এমটি হয়ে যাবে আমরা হচ্ছে এই লেখাটা দেখাবো। আর সেকেন্ড যে কাজটা বলেছিলাম যে আমাদের এখানে আমরা কান্ট্রি এখানে রেখেছিলাম যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্লাস আরও কিছু কান্ট্রি অ্যাড হবে। তো আমি চাচ্ছি কান্ট্রিগুলো থাকবে না, কান্ট্রির জায়গায় হচ্ছে এখানে কি থাকবে, এখানে হচ্ছে বিভাগ থাকবে। লাইক আমি এখানে এসে বলতে পারি যে হচ্ছে ঢাকার জন্য হচ্ছে শিপিং চার্জ হচ্ছে এত, এবং ঢাকার বাইরে যে কোনো কিছুর জন্য এই যে এখানে বলতে পারি আমি যে ঢাকার বাইরে যে কোনো কিছুর জন্য হচ্ছে চার্জ হচ্ছে আমাদের ডিফারেন্ট হয়ে যাবে। সো চার্জ আর এটা থাকবে না, চার্জ হয়ে যাবে তখন লাইক ঢাকার মধ্যে শিপিং 50 টাকা, ঢাকার বাইরে শিপিং হচ্ছে ধরলাম হচ্ছে 120 টাকা। সো ওই অনুযায়ী চার্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখি রকমারিতে এরকম কোনো অপশন আছে কি না এখানে, আপাতত এটা মনে হয় নেই, ওরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করেছে। ধরলাম এটা আমি হচ্ছে কার্টে অ্যাড করলাম, কার্টে গেলাম বাংলাদেশ থেকে, আচ্ছা ওরা হচ্ছে এই যে ভারত, অস্ট্রেলিয়া। সো ভারতে গেলে হচ্ছে আমার এই ওয়েট ক্যালকুলেশন হচ্ছে এবং শিপিং তারা হচ্ছে কিছু এখানে দেখায়নি, তারা এটা নিয়ে এখনও কাজ করছে। সো এটা নিয়ে তারা আসলে কিছু করেনি। আর ওরা মনে হয় বাংলাদেশে মনে হয় আপনি যে কোনো জায়গাতেই 50 টাকায় ডেলিভারি দিচ্ছে। সো ইটস লাইক আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে 50 টাকায় হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন। সো আমরা এটা আসলে ওই বাংলাদেশ থেকে হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া না করে আমরা একটু ডিফারেন্টভাবে করবো যে আমাদের সিটিগুলো দেখাচ্ছে। সো জাস্ট ঢাকা সিলেক্ট করলে হচ্ছে আমাদের শিপিং চার্জ হবে 50 টাকা, এবং ঢাকার বাইরের যে কোনো সিটিতে এটা হচ্ছে শিপিং চার্জ হবে লাইক 120 টাকা। তো এটা করারও কয়েকটা ওয়ে আছে। আমি যদি একটু লজিক্যাল ওয়েতে চিন্তা করি, শুধুমাত্র কিন্তু ইফ এলস দিয়ে কিন্তু কাজটা হয়ে যায় যে যদি আমার এই ভ্যালুটা যদি হয় ঢাকা, তাহলে কিন্তু আমি শুধুমাত্র বলতে পারি যে এই চার্জটা আমার 50 টাকা। কিন্তু এই ভ্যালুটা যদি আমার হচ্ছে ঢাকা ছাড়ার যে কোনো কিছু হয়, লাইক ওই বরিশাল, এরপর হচ্ছে বাগেরহাট, খুলনা, চিটাগাং, চিটাগাং তো না, চট্টগ্রাম এবং কুমিল্লা, এবং যা কিছুই হোক না কেন এই চার্জটা কিন্তু আমার 120 টাকা হবে। সো জাস্ট ইফ এলস কন্ডিশন, এবং আমরা যদি জাস্ট এই মানে ভ্যালুটা নিয়ে কাজ করতে পারি, এখানে যে হচ্ছে ভ্যালুটা আমরা দিয়ে রেখেছি যে হচ্ছে 1 2 3 4, আমাদের দরকার নেই আসলে এখানে হচ্ছে বাংলাদেশ বা হচ্ছে অস্ট্রেলিয়া বের করতে। আমার জাস্ট ভ্যালুটা লাগবে যে আসলে কোন ভ্যালুর জন্য আমার হচ্ছে ঢাকা এবং বাকি কোন ভ্যালুগুলোর জন্য আসলে অন্যান্য বিভাগ। তা আমি যদি শুধুমাত্র বলতে পারি যে হচ্ছে জাস্ট যদি হচ্ছে ভ্যালু যদি আমার হচ্ছে 1 হয়, তাহলে হচ্ছে আমার শিপিং চার্জ হচ্ছে 50 টাকা, এবং এলসিজি হচ্ছে আমার শিপিং চার্জ অলওয়েজ 120 টাকা বা 100 টাকা। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি এখন বলেন যে ঢাকার বাইরে 500 টাকা শিপিং চার্জ দিতে পারেন চাইলে, বাট দরকার তো নেই, তাই না? তো আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখবো, বাট কিছু জিনিস আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। যেমন আমি ফার্স্টে বলেছিলাম যে এই জিনিসটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যে এটা হচ্ছে আমি আপনাদের উপরে ছেড়ে দেবো। বিকজ আজকে আমরা যে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো, আমরা যদি এই সবগুলো কাজ যদি বুঝি, তাহলে কিন্তু আমরা হচ্ছে মানে বুঝে যাব কিন্তু যে কি করে একটা প্রোডাক্টের হচ্ছে আমরা হচ্ছে ভ্যালু নিয়ে হচ্ছে কাজ করতে পারি, বা হচ্ছে এই ভ্যালু অ্যাট্রিবিউট থেকে হচ্ছে পিক করতে পারি। সেটা আসলে কঠিন কিছু না। আমি যদি শুধুমাত্র এই যে এখানে আসলে কোথায় আছে, এখানে হচ্ছে এই ডিভ ক্লাস কান্ট্রির মধ্যে এখানে আমার হচ্ছে প্রতিটা হচ্ছে অপশন আছে সিলেক্টের ভিতরে। সো আমি যদি জাস্ট ওকে যদি হচ্ছে সিলেক্ট করতে পারি, কাস্টম সিলেক্টকে যদি আমি হচ্ছে কিউরি দিয়ে হচ্ছে ক্যাপচার করতে পারি, তারপর কিন্তু আমি তার এইগুলার চাইল্ড কিন্তু আমার হচ্ছে এই অপশনগুলা। সো আমি কিন্তু অপশনগুলোকে কিন্তু নিয়ে আসতে পারবো বা বলতে পারবো আচ্ছা ঠিক আছে তোমার মধ্যে যে অপশনগুলো আছে এবং তার হচ্ছে ভ্যালুগুলো নিয়ে। সো প্রতিটা চাইল্ডকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা দেখবো এগুলো আসলে কীভাবে কী করতে হয়, এবং এরপরে কিন্তু আমরা আসলে হচ্ছে আরও একটু ইনডেপথে যাব হচ্ছে ডম নিয়ে। এবং আমি বলেছিলাম যে আজকে হচ্ছে গিটহাব নিয়ে দেখাবো, বিকজ গিটহাবটা আপনাদের জন্য লাগবে প্রজেক্টটা হচ্ছে সাবমিট করার জন্য। তো অনেকেই হয়তো গিটহাব নিয়ে কাজ করেছেন,
অনেকে জানেন কি করে হচ্ছে গিটহাবে প্রজেক্ট হচ্ছে ডিপ্লয় করতে হয়, বাট অনেকেরই হচ্ছে কোনো আইডিয়াও হয়তো নেই, হয়তো কখনো হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েটও করেননি বা অ্যাকাউন্ট কখনো হচ্ছে দরকার পড়েনি কাজ করার, কারণ নর্মালি হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু আমাদের গিটহাব লাগে না। সো অনেকেই আপনারা পাবেন বা এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সিং করছেন কিন্তু কোনো গিটহাব অ্যাকাউন্ট নেই। বিকজ ফ্রিল্যান্সিং গেলে বেশিরভাগ সময় কী হয় যে আমাদেরকে একটা ক্লায়েন্টের প্রজেক্টে আমরা একজনই কাজ করি, সো আমাদেরকে ওই কোডের ভার্সন কন্ট্রোল করার কোনো প্রয়োজন পড়ে না, তাই না? তো গিটটা কিন্তু মেনলি হচ্ছে ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করা হয়। যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে লং টার্ম কাজ করছেন, আপনি রেগুলারলি হচ্ছে ফিচার অ্যাড করছেন, সেখানে মেনটেন করছেন রেগুলারলি, তখন আমাদের হচ্ছে কোডটাকে হচ্ছে সেটার ভার্সনটা কন্ট্রোল করতে প্রয়োজন হয়। ধরেন একটা জিনিস, ফেসবুক কথা যদি চিন্তা করি এক্সাম্পলটা, যে ফেসবুকে কিন্তু রেগুলার কিন্তু প্রোডাক্ট আসছে বা রেগুলার কিন্তু আপডেট আসছে, তো নতুন নতুন হচ্ছে তারা কিন্তু হচ্ছে ট্রাই করে ফেসবুকের কোড বেস নিয়ে প্রতিটা ফিচার নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল হচ্ছে ডেভেলপার টিম হচ্ছে এক একজনের কাছে এক একটা হচ্ছে ফিচারের দায়িত্ব দেওয়া থাকে, তো এই প্রোডাক্ট টিমগুলো সেগুলো হ্যান্ডেল করছে। তো এখন হয়তো ধরলাম হচ্ছে একজন কাজ করছে মেসেঞ্জারের হচ্ছে সবুজ বাতিটা হচ্ছে কতক্ষণ জ্বলবে আর হচ্ছে কোন সময় গেলে তাকে হচ্ছে অ্যাওয়ে দেখাবে। সো এই ফাংশনটা ফেসবুকের স্টিল হচ্ছে একটু বাগি, লাইক এটা এখনও এক্স্যাক্ট আপনাকে হচ্ছে ফলাফল দেয় না। এমনও হতে পারে যে ইটস লাইক আপনি জাস্ট অনলাইনে আছেন, মানে অনলাইনে বলতে জাস্ট ওয়াইফাই কানেক্ট করা আপনাকে হচ্ছে হয়তো দেখালো হচ্ছে আপনাকে সবুজ বাতি জ্বলছে আপনার নামের পাশে, অথচ আপনি হচ্ছে মোবাইল বিছানার পাশে রেখে বা হচ্ছে আপনি ঘুমাচ্ছেন বা মুভি দেখছেন, কাজ করছেন, কোড করছেন, এনিথিং, বাট স্টিল আপনাকে হচ্ছে ফেসবুক যদি ব্যাকগ্রাউন্ডেও যদি চলে তাহলেও কিন্তু আপনাকে হচ্ছে অনলাইনে দেখায়। তো এটা কিন্তু কাইন্ড অফ বাগি যে এক্স্যাক্ট আমাকে দেখেন আমি কতটুকু মানে কতক্ষণ আমি অনলাইনে ছিলাম বা কতক্ষণ আগে অনলাইনে ছিলাম। এখন কেউ চাইলে আমরা হচ্ছে অফ করে রাখতে পারি যে আমাদের হচ্ছে অনলাইন স্ট্যাটাসটা অফ থাকবে, সো অফ থাকলে তখন কিন্তু আপনাকে হচ্ছে অনলাইনে দেখায় না। কিন্তু এটাও আবার হচ্ছে কাহিনী আছে, এটা কিন্তু প্ল্যাটফর্ম বেসড হচ্ছে কাজ করে, সো আপনাকে অফ করতে গেলে আপনাকে সব ডিভাইসে অফ করতে হবে। সো এই ফাংশনালিটিটা একটু হচ্ছে কাইন্ড অফ একটু কমপ্লেক্স। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? আচ্ছা, ভাইয়া মাইক অন করেছিলেন, ভাবলাম হচ্ছে হয়তো কিছু বলবেন বা কোনো হচ্ছে কিছু অ্যাড করতে চাইছেন, যাই হোক। সো এখন এই ফিচারটা ধরলাম হচ্ছে একটা টিম ডেভেলপ করছে, ডেভেলপ করতে করতে ওরা এটাকে নিয়ে আরও ইমপ্রুভমেন্টের কাজ করছে কন্টিনিউয়াসলি। সো ইমপ্রুভমেন্টের কাজ করতে যে তারা একটা ইমপ্রুভমেন্ট পেলো যে আচ্ছা আমরা এই উপায় সেটা সলভ করতে পারি, তো সলভ করার পর কি করবে তারা, কি সঙ্গে সঙ্গে কি তাদের কোডটা কি হচ্ছে মানে কোড বেসে কি পুশ করে দিবে যে আমরা আচ্ছা আমরা একটা সলিউশন পেয়েছি এস্টিমেটেড, আমরা সরাসরি কোডটা হচ্ছে পুশ করে দিলাম? দেখা গেল কি এখন সাপোজ ধরেন ধরেন ফেসবুক কোনো প্রিকশন ইউজ করে না, ফেসবুকের হচ্ছে ওই টিমটা একটা সলিউশন পেয়েছে, সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে সেই কোডটা তাদের হচ্ছে মেন ব্রাঞ্চে বা হচ্ছে মেন যে কোড বেসটা আছে সেখানে পাবলিশ করেছে বা পুশ করে দিয়েছে। করার পর দেখা গেল তাদের সেই কোডের জন্য হয়তো ফেসবুকের আরও 4-5টা ফিচারে এখন হচ্ছে গ্যাঞ্জাম দেখা শুরু করেছে বা হচ্ছে বাগ অ্যারাইজ হয়েছে। তো তাদের একটা কোডের জন্য এখন হচ্ছে 5-6টা ফিচার কাজ করা বন্ধ করে দিচ্ছে বা কাজ করছে না ঠিকঠাক মতো। তো এটা কিন্তু একটা মহা সমস্যা যে আমি একটা প্রবলেম সলভ করতে যে আমি একটা নতুন 4-5টা প্রবলেম ক্রিয়েট করেছি, এবং এই প্রবলেমটা কিন্তু অফেন হয়, এটা কিন্তু মানে কাল্পনিক কোনো ঘটনা না। আপনারা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো অনেক হয় যে আপনি হয়তো একটা ফিচার অ্যাড করতে গেছেন, অ্যাড করতে যে দেখেছেন আপনি হচ্ছে নতুন করে আরও 3-4টা নতুন প্রবলেম বা নতুন বাগ হচ্ছে ক্রিয়েট করে ফেলেছেন। এখন আমি যদি যেটা হলো যে আমার একটা প্রবলেম ফিক্সিংয়ের জন্য 5টা নতুন প্রবলেম অ্যারাইজ হলো, তো এখন আমাকে যদি বলে যে তুমি কোডটা রিভার্স করো, অ্যাজ এ ডেভেলপার আপনার কিন্তু কখনোই মনে থাকবে না যে আপনি আসলে কোন কোন জায়গায় চেঞ্জ করেছেন। যখন আপনি একটা টিমে কাজ করবেন তখন কিন্তু 4-5 জন কিন্তু একটা কোড বেসে কিন্তু হচ্ছে প্রোগ্রাম করছে, কারোরই কিন্তু মনে থাকার কথা না তারা আসলে কোন জিনিসটা চেঞ্জ করেছে, কোন ফাংশনটা অ্যাড করেছে। তো তখন দেখা গেল কি এই প্রবলেমটার জন্য পুরো সিস্টেমটা হচ্ছে মানে ফল্টি হয়ে গেল, এবং তখন এইটা নিয়ে আরও হচ্ছে লং টার্ম কাজ করা লাগবে, প্রতিটা জিনিস টেস্ট করে দেখা লাগবে যে আসলে কোনটার জন্য প্রবলেমটা দিচ্ছে। তো হোয়াট ইফ একটা ওয়ে থাকতো আমাদের কাছে যে ওয়েতে আমরা আসলে কি করতে পারতাম, ওয়েতে জাস্ট একটা ক্লিকে বা হচ্ছে হয়তো কিছু কমান্ড দিয়ে পুরো কোডটাকে রিভার্স করে আনতে পারতাম, যে আমাদের আসলে আগের যে অবস্থায় ছিল, প্রিভিয়াস যে স্টেটে কোডটা আমাদের ছিল তুমি সেটাতে ব্যাক করে নিয়ে যাও। সো আমার নতুন কোন কোডগুলো ছিল আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারতাম দুটার মধ্যে, আচ্ছা আমি হচ্ছে নতুন এই চেঞ্জগুলো করেছি এবং আমার আগের কোডে হচ্ছে এই অবস্থায় ছিল,
আমি সরাসরি দেখতে পাচ্ছি ডিফারেন্সটা যে কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি সেই চেঞ্জগুলো যদি হচ্ছে আনডো করে ফেলি তাহলে কিন্তু আমার ওই যে নতুন 4-5টা প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেইগুলো কিন্তু সলভ হয়ে গেল, আর থাকলো না। সো এই জিনিসটাই হচ্ছে ভার্সন কন্ট্রোলিং, যে আমরা হচ্ছে প্রতিবারই যখন কোনো আপডেট আসে সফটওয়্যার, আপনারা দেখবেন যে 3টা থাকে সামথিং লাইক x.xx.xxxx। তো যখনই কোনো হচ্ছে লাইক মাইনর আপডেট আসে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে ধরলাম হচ্ছে যদি হচ্ছে আমি একটু গুগল প্লে স্টোরে যাই, তাহলে এটা হচ্ছে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে যে আসলে কীভাবে ভার্সন কন্ট্রোলগুলো করা হয় এখানে। ওকে, সো গুগল প্লে স্টোরে ধরলাম হচ্ছে এই অ্যাপটাতেই গেলাম, অ্যাডোবি অ্যাক্রোব্যাট। এত সময় কেন লাগে লোডিং হওয়ার জন্য, এবং এটা কিন্তু ভালো মানুষ কিন্তু ইউজ করছে। আমি একটু রিড মোডে যাই। আচ্ছা, ভার্সন নাম্বার কই, এই যে দেখেন 21.9.0। তো নর্মালি সবগুলা হচ্ছে সফটওয়্যারেরই ভার্সন কন্ট্রোল করার জন্য এই ফরম্যাটটা ফলো করা হয়। আমার যখন একটা হচ্ছে মেজর আপডেট আসে তখন কিন্তু আমার এই সংখ্যাটা পরিবর্তন হয়। লাইক এই যে উইন্ডোজ 10 থেকে কিন্তু উইন্ডোজ 11-এ চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু একটা মেজর আপডেট, এই জন্য কিন্তু এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এরপরে যে উইন্ডোজ 11 অনেক আপডেটগুলো আসছে সেটা আসলে কিভাবে রাখা হচ্ছে দেখেন, আপডেটটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এরকম অবস্থায় রাখা হচ্ছে যে আমার আসলে বিল্ড আসলে কত নাম্বার, এবং সেখানে পরবর্তীতে আরও কিছু সংখ্যা এখানে যোগ হয়ে যাচ্ছে। এটা আরও ভালো বোঝা যাবে। যদি একটা নোটপ্যাড ক্রিয়েট করি, এখানে একটা হচ্ছে নোটপ্যাড ক্রিয়েট করলাম, একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এবং এটা ওপেন করে আমি যদি এখানে হেল্প থেকে যদি হচ্ছে এখন অ্যাবাউটে যাই, তাহলে হচ্ছে এই যে এই সংখ্যাটা দেখেন, এখানেও দেখেন নোটপ্যাডের যে ভার্সন নাম্বারটা এটাও কিন্তু এখানে 10.2103.7.0। তো এই যে তাদের যে প্রতিটা ভার্সন যে চেঞ্জ হচ্ছে বা হচ্ছে মেজর রিলিজ, মাইনর রিলিজ, বেটা রিলিজ, ডেভ রিলিজ, এই যে রিলিজগুলো পাচ্ছে যে তাদের কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ট্র্যাক করে। সো 10 থেকে 11তে যেতে গেলে কিন্তু আসলে খুব মেজর রিলিজ লাগবে। যে আমি একটা আইকন চেঞ্জ করলাম, আইকন চেঞ্জ করে বললাম যে সংখ্যা আমার 10 থেকে 11 চলে গেছে, আবার হয়তো একটা জায়গায় হচ্ছে কিছু মার্জিন অ্যাড করলাম, কিছু প্যাডিং অ্যাড করলাম, বললাম এখন 11 থেকে 12 চলে গেছে, এরকম করে কিন্তু আসলে ভার্সন কন্ট্রোল করা হয় না। এই মাইনর আপডেটের জন্য কিন্তু এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, লাইক এখান থেকে 7 থেকে হয়তো 8-এ যাবে, বা হচ্ছে এই পয়েন্টের পরে হচ্ছে 0 থেকে হয়তো 1-এ যাবে। কিন্তু মেজর রিলিজের সময় আমার হচ্ছে এই প্রথম সংখ্যাটা চেঞ্জ হয়। তো এভাবে আপনি এই স্ট্রাকচারটা বা এই ওয়েটা আপনি মোটামুটি সব জায়গায় দেখবেন। আমি যদি একটা ডিফারেন্ট অ্যাপে যাই, ধরলাম হচ্ছে স্পটিফাই লাইটে গেলাম, সো এখানে আসলে আমি হচ্ছে একই অবস্থা দেখতে পারবো। কোথায় এখানে ভার্সনের ইনফরমেশন কই, তাদের এখানে কি কোনো ভার্সন ইনফরমেশন দেয়নি। আচ্ছা, আমি একটু অন্য অ্যাপে যাই, ধরলাম হচ্ছে টিউনিনে যাই। সো রিলিজ নাম্বারটা কেন কেউ কোথাও দেয় না, তারা ওইখানে রিলিজ নাম্বার দেয়নি। আচ্ছা, যাই হোক, নাম্বার না থাকলেও সমস্যা নেই, আমাদের তো অলরেডি হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখেছি। এটা হচ্ছে আমরা কি দেখেছিলাম, অ্যাডোবি অ্যাক্রোব্যাট। সো অ্যাডোবিতে যেরকম তারা খুব সুন্দর করে হচ্ছে যে বলে দিয়েছে যে রিলিজ নাম্বারটা হোয়াটস নিতে দিয়ে। সো এরকম করে আমরা হচ্ছে ভার্সন কন্ট্রোলটা করি, এবং ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য যেটা হচ্ছে একদম বেস্ট যে ফিচারটা সেটাকে আমরা বলি হচ্ছে গিট। আচ্ছা, আমি গিট হাবে চলে গেছি, নট গিট হাব, এটা হচ্ছে আমি গিটে যেতে চাচ্ছিলাম। এবং এই গিট হচ্ছে আমাদের ভার্সন কন্ট্রোলের জন্য অনেক আগে থেকে চলে আসছে, এটা পুরোপুরি হচ্ছে ওপেন সোর্স। সো একটা কমিউনিটি হচ্ছে মেনটেন করছে, এবং এখানে যে আসলে যে লোগোটা বা যে ইমেজটা দিয়ে রেখেছে এটা দিয়ে কিন্তু আসলে ইজিলি বোঝা যায় যে আসলে ওদের কাজটা কী। সো গিট আসলে অনেক মানে সিম্পল করে ধরতে গেলে অনেক সিম্পল, কমপ্লেক্স করে ধরতে গেলে অনেক কমপ্লেক্স। লাইক এটা এত কমপ্লেক্সিটিতে পৌঁছে যায়, যদি আপনি কমপ্লেক্স চিন্তা করতে চান হয়তো আপনি একটা সময় যে নিজেই প্যাচ লেগে যাবেন যে আসলে কিভাবে কি হচ্ছে। ইভেন দেখেন গিটেরও হচ্ছে যে ভার্সন নাম্বারটা
2.33.1। সো এই যে ওই সেম জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট করে যে মেজর আপডেট, মাইনর আপডেট এবং বেটা আপডেটের জিনিসগুলো কিন্তু এখানে চলে আসে। তো যাই হোক, গিটটা হচ্ছে আমাদের ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি আমরা। তাহলে গিটহাবটা আসলে কি? অনেকে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যান যে আসলে গিট এবং গিটহাব দুটাকে একই জিনিস মনে করেন, যে আসলে গিট মানে হচ্ছে গিটহাব, গিটহাবই হচ্ছে গিট। তো গিটহাব যেটা করে, ওরা হচ্ছে এই গিটের ফাংশনালিটিকে আমরা ইউজ করে আমাদের কোডটা হচ্ছে কি যে লোকাল মেশিনে ভার্সন কন্ট্রোল করতে পারি। সো এই যে আমাদের এই কোডটা কিন্তু আমাদের কম্পিউটারে আছে, তাই না? এই কোডটা কিন্তু আপনার কম্পিউটারে নেই, যদি না আপনি কোড করে থাকেন এই প্রজেক্টটা। তো আমি একটা কোনো প্রজেক্ট করলে কিন্তু সেই প্রজেক্টটা কিন্তু আমার কম্পিউটারেই কিন্তু থাকবে, বা আমার লোকাল মেশিনে আছে, প্রজেক্টটা কিন্তু আপনার মেশিনে নেই। দেখুন, সামহাও ধরেন আমি হচ্ছে হয়তো কম্পিউটার অন রেখে চলে গেছিলাম, তো শর্ট সার্কিটে আমার মাদারবোর্ডে আগুন ধরে গেছে, আগুন ধরে আমার সব কিছু পুড়ে গেছে। তো এই যে সব কিছু যদি পুড়ে যায়, আগের দিন রাতে আমি হচ্ছে 8 ঘন্টা বা 10 ঘন্টা কোড করেছি, তো কোড করার পর পরের দিন সকালে কি দেখলাম যে আমার কম্পিউটার থেকে হচ্ছে ধোয়া বার হচ্ছে, সব কিছু পুড়ে চলে গেছে। সো আমার এই 8-10 ঘন্টার কোড কিন্তু রিকভার করার কিন্তু কোনো ওয়ে নেই আর। সো রিকভার করার যে ওয়ে নেই, তো তখন একটা কোম্পানি চিন্তা করলো যে হোয়াট ইফ আমি এই গিটের ভার্সন কন্ট্রোলিং ফিচারটা ইউজ করে এই সেম কোডগুলোকে ডেভেলপারদেরকে হচ্ছে ক্লাউডে রাখার বা ক্লাউডে হচ্ছে স্টোর করার একটা ফাংশনালিটি দেই। এবং ওই আইডিয়া থেকেই কিন্তু আমার হচ্ছে এই গিটহাবের হচ্ছে আইডিয়াটা আসে, যে আমাদের কোডগুলোকে ক্লাউডে রাখার একটা ওয়ে করে দিচ্ছে, যাতে করে হচ্ছে আমাদের কোডগুলো শুধুমাত্র আমরা আমাদের এই লোকাল মেশিনে না রেখে আমরা হচ্ছে সেটাকে হচ্ছে অনলাইনে হচ্ছে স্টোর করে রাখতে পারি। এবং দেখেন, এই যে আজকের এই দিনটা পর্যন্ত 65+ মিলিয়ন ডেভেলপার হচ্ছে গিটহাব ইউজ করেছে, 3+ মিলিয়ন অর্গানাইজেশন হচ্ছে গিটহাব ইউজ করছে, 200+ মিলিয়ন রিপোজিটরি ক্রিয়েট হয়েছে গিটহাবে। সো জাস্ট চিন্তা করেন যে কী পরিমাণ কোড আমরা এখানে স্টোর করছি। এখন একটা মজার কাহিনী হচ্ছে কি যে আমাদের কোডগুলোর কিন্তু সাইজ এত বড় হয় না। আপনি দেখবেন যে আপনি হচ্ছে 1000 লাইনের কোড করার পরেও কিন্তু যেটা কিলোবাইটের সাইজ থাকে। এটা কিন্তু একটা মজার জিনিস যে আমার কিন্তু খুব একদম এমন না যে আমার অনেক বেশি স্টোরেজ মানে প্রয়োজন পড়ছে আমাদের কোডগুলোকে হচ্ছে ক্লাউডে রাখার জন্য। সো এটাতে আমরা গিটহাবে যেটা করছি, আমরা গিটের ফাংশনালিটি ইউজ করছি, কিন্তু কোডগুলোকে আমরা অনলাইন স্টোরেজে রাখছি, যাতে করে হচ্ছে আমাদের এই কোডটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড যেহেতু প্রথম প্রবলেমটা সলভ করলো যে আমরা যাতে আমাদের কোডকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, সেকেন্ড যে প্রবলেমটা আছে, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে আচ্ছা অ্যাক্সেস করার তো ওয়ে বুঝলাম, এখন হোয়াট ইফ আমি যাচ্ছি একটা টিমে কাজ করতে। সো টিমের 5 জন মেম্বার 5 জায়গা থেকে কাজ করছে, ধরলাম হচ্ছে 2 জন সিঙ্গাপুরে আছে, একজন হচ্ছে ইন্ডিয়ায় আছে, একজন বাংলাদেশে, আর একজন হচ্ছে নরওয়ের কোম্পানি। সো যে কোম্পানির সিইও, তো সে হচ্ছে নরওয়েতে আছে। তো এই 5 জন মিলে হচ্ছে আমাদের টিমটা। সো এই টিমের মধ্যে 5 জন 5 জায়গায়, এখন 5 জনের কি সম্ভব যে হচ্ছে ওই টিম ভিউয়ার দিয়ে বা এনিডেস্কে এসে আমার পিসিতে ঢুকে আমার কোড দেখবে, তারপর ওর পিসিতে উঠে ওর কোড দেখবে? তো একটা কোলাবোরেশন দরকার, যে আমাদের হচ্ছে টিমের মধ্যে একটা কোলাবোরেশন দরকার। আমরা একটা সেন্ট্রাল কোড বেস মেনটেন করছি এবং আমরা যে যার জায়গা থেকে ওই কোডের মধ্যে রেগুলারলি হচ্ছে ফিচার আপডেট করছি। তো যেহেতু আমার কোডকে আমি ইন্ডিভিজুয়াল ডেভেলপারের কোডকে আমি অলরেডি ক্লাউডে রাখার একটা ওয়ে করে দিয়েছি, তো তারপরে কিন্তু এই কোলাবোরেশনের ওয়েটা আসলো যে আপনার একজনেরই হচ্ছে রেপোজিটরি থেকে চাইলে কিন্তু আরেকজন হচ্ছে পুল করে মানে হচ্ছে মনে করেন যদি আপনি একটা গাছ চিন্তা করেন, সো গাছের মধ্যে হচ্ছে দেখতেন যে আম ঝুলে বেড়াচ্ছে, তো গাছটা আসলে আপনার না, এখন আপনি রাস্তার পাশ থেকে যাচ্ছিলেন, আপনি কি করলেন, গাছের একটা ডাল ধরে টান দিলেন, টান দিয়ে হচ্ছে আমটা ছিঁড়ে ফেললেন, নিজের কাছে নিয়ে এসে পড়লেন। ঠিক আছে, যে যদিও আমটা আপনার ছিল না, গাছটা আপনার না, কিন্তু আপনি সামহাও হচ্ছে ওটাকে হচ্ছে টান দিয়ে হচ্ছে নিজের কাছে নিয়ে এসেছেন। তো কাইন্ড অফ ব্যাপারটা এরকমই কাজ করে যে গিটহাবে হচ্ছে বা গিটে বলতে গেলে যে আমরা নর্মালি হচ্ছে কোডগুলোকে যেভাবে রাখি সেটা আমরা হচ্ছে ব্রাঞ্চ বলি, যে বিভিন্ন ব্রাঞ্চ থাকতে পারে, এই গাছের ডালপালার মতোই হচ্ছে এখানে ব্রাঞ্চিং হয়। এবং হয়তো হচ্ছে আমাদের মেন কোডটা হচ্ছে এক জায়গায় আছে এবং সেখানে অনেক অনেক ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যায়। যে এই যে ফেসবুকের এক্সাম্পল দিলে যে একদল হচ্ছে মেসেঞ্জার নিয়ে কাজ করছে, একদল হচ্ছে লাইক ফেসবুক পেজ নিয়ে কাজ করছে, একদল হচ্ছে গ্রুপ নিয়ে কাজ করছে, কিন্তু কাইন্ড অফ সবগুলো কিন্তু আবার একটা সেন্ট্রাল কোড বেসে কিন্তু হচ্ছে এই ফিচারগুলো প্রতিনিয়ত অ্যাড হচ্ছে বা হচ্ছে পুশ করছে এখানে। সো এটা হচ্ছে একটা মানে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমরা হচ্ছে গিটহাব নিয়ে আজকেই এমন না যে অনেক কমপ্লেক্স কিছুতে এন্টার করবো, বাট আমরা হচ্ছে ওয়েগুলো একটু দেখি।
সো আপনাদের এখানে কাদের হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট আছে, আপনারা অ্যাকাউন্ট হচ্ছে কারা কারা ইউজ করছেন? আবার আছে ভাইয়া। করা আছে, সবার কি করা আছে এখানে গিটহাব? অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, ফাংশনিং আমার করা আছে হয় ভাইয়া। এটাকে কি করা হয়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আচ্ছা রহমত ভাইয়ের হচ্ছে নেই, আর কার নেই, আচ্ছা কার কার নেই সেটা বলেন। নাই ভাই, আমারও নাই। আচ্ছা আপনারও নাই। তো আসলে এটা হচ্ছে মানে না থাকাটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা কোনো আইডিয়াই নেই আর রহমত ভাই, সমস্যা নেই, আমি হচ্ছে একদম সাইন আপ থেকে শুরু করে সব দেখিয়ে দিব। সো আমি আজকে আমার শিখবে সবার যে ইমেইলটা আছে সেখানে সাইন আপ প্রসেস থেকে শুরু করে একদম আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট রেডি করবেন, এবং তারপর আমরা আমাদের এটুকু যে কোডগুলো করেছিলাম সেই কোডটাকে আমরা হচ্ছে গিটহাবে হচ্ছে পুশ করে দিব, এবং তারপর আমরা যে চেঞ্জগুলো এখানে করব সেই চেঞ্জগুলোকে আমরা হচ্ছে গিটহাবে হচ্ছে পুশ করে দিব, এবং এভাবে করে আমরা হচ্ছে আমাদের পুরো কোডগুলো নিয়ে হচ্ছে কাজ করব। এরপর আমাদের এই প্রজেক্টটা যে ফাইনাল হচ্ছে রেডি হয়ে যাবে, তারপর এই প্রজেক্টে আমরা হচ্ছে গিটহাব থেকে হচ্ছে পাবলিশ করব, বা হচ্ছে গিটহাবে হচ্ছে ডিপ্লয় করে ওখানে হচ্ছে লাইভ পেজ ফাংশনালিটিকে হচ্ছে কাজে লাগিয়ে আমরা আমাদের পেজটাকে বা অ্যাপটাকে হচ্ছে লাইভ করে ফেলবো। সো গিটহাবের একটা সুবিধা হচ্ছে গিটহাব থেকে আপনি হচ্ছে যে কোনো হচ্ছে আপনার ওয়েবসাইটকে আপনি হচ্ছে লাইভ করতে পারবেন, বাট একটা শর্ত আছে, সেই ওয়েবসাইটগুলো হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক ওয়েবসাইট হতে হবে। সো পুরোপুরি স্ট্যাটিক না, মানে আইডিয়াটা এরকম যে অ্যাটলিস্ট ডেটাবেসের কোনো ইউজেজ থাকবে না। আমি যখন ডেটাবেস ইউজ করব আমার গিটহাবে কিন্তু হচ্ছে আমার কিন্তু এটা কোনো হচ্ছে লাইক হোস্টিং না, যে আমি হচ্ছে গিটহাবে হচ্ছে আমার সাইটটা হচ্ছে হোস্ট করছি, আমার এখানে একটা সি প্যানেল দিচ্ছে বা আমার হচ্ছে কন্টেইনার দিচ্ছে, এই সুবিধাগুলো দিচ্ছে। গিটহাবে মেনলি আমরা যেটা করতে পারি যে কোডগুলোকে হচ্ছে আমরা অ্যাজ এ টাইপ স্টোরেজ হিসেবে চিন্তা করতে পারি, যে আমি হচ্ছে গিটহাবের হচ্ছে আমার কোডগুলোকে সবগুলোকে হচ্ছে রাখলাম রিপোজিটরি আকারে। কিন্তু গিটহাব কখনোই হচ্ছে আমাদের কোনো হোস্টিং সাইট না, যে আমরা আমাদের গিটহাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে হোস্ট করব। এবং গিটহাবে হচ্ছে আপনি যখন আপনার হচ্ছে ওয়েবসাইটগুলোকে হচ্ছে লাইভ করতে যাবেনও হয়তো কিছু কিছু সময় অনেক স্লো কাজ করবে সেটা, কারণ প্রতিনিয়ত হচ্ছে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট হচ্ছে ডেভেলপার এখানে হচ্ছে লাইভ করে টেস্ট করে দেখছে। এই জন্য সবচেয়ে বেটার হয় যে আপনি আপনার প্রজেক্ট হচ্ছে মানে লাইক প্রথম দিককার সময় আপনি জাস্ট আপনার কোনো ডোমেইন নেই, আপনার কোনো হোস্টিং নেই, তো অ্যাটলিস্ট আপনার প্রজেক্টগুলোকে শোকেস করার জন্য আপনি গিটহাব ইউজ করতে পারেন। বাট আমি সবসময় বলবো যে পরবর্তীতে হচ্ছে আপনি নিজে একটা ডোমেইন হোস্টিং কিনে আপনার নিজের সাইট বানিয়ে আপনি নিজের ব্র্যান্ডিং করেন। তো গিটহাবে যদি আমি একটু আসি, গিটহাবে আসার পরে উম, 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 আমরা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বলে নিই গিটহাব দেখানোর আগে। সো গিটহাব কিন্তু একমাত্র ওয়েবসাইট না বা একমাত্র প্ল্যাটফর্ম না যারা আমাদেরকে হচ্ছে এই ক্লাউডে কোড স্টোরেজ করার সুবিধা দেয়, আমাদের কিন্তু আরও আছে। আমরা কিন্তু হচ্ছে বিটবাকেট আছে, সো বিটবাকেট হচ্ছে ইউজ করতে পারি, এটাও হচ্ছে খুব জনপ্রিয়, এবং আমরা হচ্ছে গিটল্যাব আছে। সো এইগুলো হচ্ছে খুব জনপ্রিয় এবং হচ্ছে গিটহাবের হচ্ছে লাইক বিকল্প বলা যায় কাইন্ড অফ। তো অনেক সময় দেখবেন যে কিছু কিছু হচ্ছে প্রজেক্টে কাজ করতে গেলে তো আপনাকে হচ্ছে অলরেডি ক্লায়েন্ট আস্ক করবে যে তোমার কি হচ্ছে গিট ল্যাবে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, বা হচ্ছে বিট বাকেটে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। তো এটা কেন আস্ক করে, হয়তো তাদের এক্সিস্টিং প্রজেক্টটা বিট বাকেটে হচ্ছে স্টোর করা আছে বা হচ্ছে গিট ল্যাবে স্টোর করা আছে, এই জন্য জিজ্ঞাসা করে। বাট নর্মালি হচ্ছে গিটহাবটা সব থেকে বেশি ইউজ হয়, এবং কাজগুলো সব জায়গাতেই সেম, কমান্ডগুলো মোটামুটি সব জায়গাতে সেম, হয়তো কিছু 19-20 আছে বাট মোটামুটি সেম। কারণ মোটামুটি সেম কারণ তারা সবাই বিহাইন্ড দ্য সিন হচ্ছে গিট ইউজ করছে, এবং গিট যেটা করে আমরা যদি হচ্ছে শেল কমান্ডিং পারি, মানে লিনাক্স শেল কমান্ড যেটা হচ্ছে ওটা ফলো করে হচ্ছে গিট ব্যাশ দিয়ে আমরা যে কাজগুলো করছি। তা আমার মনে আছে আমরা হচ্ছে এই যে এতদিন ধরে কিন্তু হচ্ছে টার্মিনালে কিন্তু হচ্ছে ব্যাশ ইউজ করছিলাম, তো এই ব্যাশটা আসলে দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু লিনাক্স শেল কমান্ডগুলো হচ্ছে রান করতে পারি। তো যাই হোক, এই যে বিহাইন্ড দ্য সিন যেহেতু সবাই গিট ইউজ করছে বা গিটের ফাংশনালিটি ব্যবহার করছে অ্যাজ এ কোর হচ্ছে প্ল্যাটফর্ম, তো এই জন্য হয় কি যে আপনি একটা হচ্ছে ভালো মতো পারলে, আপনি যদি গিটহাবটা ভালো মতো ইউজ করা শিখতে পারেন, আপনি মোটামুটি আপনি সবগুলাতেই কাজ করতে পারবেন। আপনার মানে বারবার হচ্ছে এমন না যে আপনার তিনটাই দেখা লাগবে বা তিনটাই শেখা লাগবে। সো গিটহাব যেহেতু সব থেকে বেশি জনপ্রিয়, তো এই জন্য গিটহাবটাই আমরা মোটামুটি সবাই হচ্ছে শেখার চেষ্টা করব। আর যেহেতু আপনারা হয়তো অনেকে জানেন যে মাইক্রোসফট কিন্তু হচ্ছে গিটহাব কিন্তু এখন কিনে ফেলেছে, তো আর গিটহাব কিন্তু এখন আলাদা কোনো প্রতিষ্ঠান, এটা কিন্তু মাইক্রোসফটেরই একটা পার্ট হয়ে গেছে এখন।
তো মাইক্রোসফট যেহেতু এটা হচ্ছে অ্যাকোয়ার করে নিয়েছে, মাইক্রোসফট কিন্তু এটা আরও বেশি হচ্ছে ইমপ্রুভমেন্টে কাজ করবে, এবং মাইক্রোসফট বলেছে যে এখানে সবসময় ফ্রি ভার্সন থাকবেই। সো মাঝখানে একটা গুজব উঠেছিল যে গিটহাব আসলে আর ফ্রি থাকবে না। সো এখন থেকে হচ্ছে গিটহাবে হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করতে গেলে বা হচ্ছে এখানে কোড হচ্ছে সেভ করতে গেলে বা এখানে হচ্ছে ডিপ্লয় করতে গেলে আমাকে সবসময় একটা চার্জ দিতে হবে। বাট মাইক্রোসফট বলেছে এটা কখনই হবে না, আপনি সরাসরি ইউজ করতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু ভিএস কোড কিন্তু হচ্ছে অনলাইনে ইউজ করে আপনি হচ্ছে মানে গিটহাবের সাথে আপনার অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করা থাকলে আপনি ভিএস কোড অনলাইনে ইউজ করে আপনি আপনার কোডগুলোকে রিয়েল টাইম এডিট করতে পারবেন। সো তারা হচ্ছে পুরো ভিএস কোড সিস্টেমটাকে হচ্ছে ক্লাউডে নিয়ে যাচ্ছে, এবং একটা টাইমে হয়তো এমনও হবে যে আমাদের আসলে আর ভিএস কোড ইনস্টল করার প্রয়োজন হবে না, আমরা যে কারো হচ্ছে গিটহাব অ্যাকাউন্টে যেয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করে ওইখান থেকেই সরাসরি কোড করা শুরু করব। ওকে, আমি একটু সাইন আপ করে ফেলি। আমার যদিও অ্যাকাউন্ট আছে একটা, তো আমি আর ওটাতে ঢুকলাম না বিকজ ওইখানে আমার অনেক প্রোডাকশন লেভেলের কাজ আছে। তো সাইন আপ করার জন্য আমি আমার হচ্ছে ইমেলটা দিই যে tasin@shikbeshobai.com, যেহেতু এই ইমেলে হচ্ছে আমার কোনো অ্যাকাউন্ট নেই এর আগে। আমি ভাইয়া একটা কথা বলতে পারি? জি শিওর ভাই, বলেন। ভাইয়া কিভাবে ওয়েবসাইট ডোমেন কিনতে হয় এটা একটু দেখাবেন একদিন? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ডোমেন কেনাটাও দেখিয়ে দেবো, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ওকে, সো এবং আমি এখানে যেটা করব যে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো ধরলাম একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিয়ে আপনারা সবাই দেখে ফেললেন। যাই হোক, এটা সমস্যা নেই, এই পাসওয়ার্ড দেখলেও কিছু হবে না, আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলবো। এবং ইউজার নেম ধরলাম হচ্ছে কি দেওয়া আছে, ধরলাম সামথিং ব্লাবলা কিছু একটা দিয়ে দিয়েছি। হিউম্যান কিনা মানে জাস্ট চিন্তা করে একটা কথা শোনা যাচ্ছে না ভাইয়া। কথা শোনা আছে, এটা মিউট হয়ে গেছে কেন বুঝলাম না, এরকম হঠাৎ করে আমাকে গুগল মিট থেকে কেন মিউট করে দেয়। ওকে, সো আই গেস এখন ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, সো আমাকে একটা হচ্ছে মেশিন আমাকে বলছে যে তুমি ভেরিফাই করো তুমি আসলে হিউম্যান কিনা, এবং পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। ওয়াও। সো মেশিন আমাকে বলছে আমি হিউম্যান কিনা ভেরিফাই করার জন্য ভেরিফাই করে ফেলেছি আমি হিউম্যান, এবং তারা আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে এবং একটা কোড তারা পাঠিয়েছে এখানে। আমি একটু হচ্ছে মেইলে যাই, মেইলে যে হচ্ছে আমার কোডটা দেখি যে তারা হচ্ছে কি কোড পাঠিয়েছে আমাকে। এবং আমার হচ্ছে এখানে লাগবে না, আমার হচ্ছে আমি শিখবে সবার মেইলে যাব। ওকে, সো এই যে আমার কোড এসে গেছে, এই কোডটা আমি হচ্ছে কপি করে নেই। কপি করে যদি আমি এখানে দিই, এখন দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে পেস্ট হচ্ছে না কেন, 763038। ওকে, সো আমার হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, এবং বলতে যে হাউ মেনি টিম মেম্বার্স ধরলাম হচ্ছে 2 থেকে 5, আর ইউ স্টুডেন্ট অর টিচার। আচ্ছা টিচার, টিচার দিয়ে কি হবে, কিছু হবে না। এবং হচ্ছে আমি হচ্ছে ধরলাম এখানে কিছু জিনিস দিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং এখানে দিয়ে কন্টিনিউ করলাম। ওকে, সো হচ্ছে অনেক কিছু চেঞ্জ করেছে। বাহ, বেনিফিটে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে এখানে। ওকে, দেখি অ্যাপ্লাই করলে কি হয়। আচ্ছা, আপাতত হচ্ছে এই অ্যাপ্লিকেশন এই পার্টগুলো বাদ দিই, দরকার নেই আমার এখন এই বেনিফিট নেওয়ার। আমি হচ্ছে এখানে ব্যাকে আসি, আমার এই বেনিফিট লাগবে না, আমি হচ্ছে জাস্ট স্কিপে যে, এবং তারা হচ্ছে খুব সুন্দর এই অ্যানিমেশনগুলো অ্যাড করেছে, আগে এগুলো ছিল না। আমি যখন ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমার লাইক 2014-15 দিকে, তখন এগুলো কিছুই ছিল না। তো এই যে আমরা যে এই পেজটায় চলে আসলাম, এই পেজে আসার পর আপনারা সবাই সাইন আপ করার পর এই পেজটায় আসবেন, এবং তাদের অ্যাকাউন্ট সাথে তো অলরেডি জানেন। আমরা কিন্তু এখান থেকে হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিতে যাব, এবং ক্রিয়েট রিপোজিটরি যাওয়ার পর এই রিপোজিটরির যে নেমটা, এই নেমটা হচ্ছে সবসময় দিব যে আমাদের আসলে প্রজেক্ট ফাইল যেটা আমাদের লোকাল মেশিনে যে নেমে সেভ করেছি আমরা এই নেমটাই হচ্ছে সেভ করব। সো বেটার হয় সবসময় এখানে হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করে আমরা হচ্ছে সেই নেমে একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করে ফেলবো। এবং আমি বললাম যে এই রিপোজিটরিটা আমি পাবলিক রাখছি, প্রাইভেট করার কিছু নেই।
এবং প্রাইভেটও হচ্ছে আপনারা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে বেশি করতে পারবেন না, মনে হয় 3টা প্রজেক্ট হচ্ছে হাইয়েস্ট প্রাইভেট করা যায়, আই এম নট শিওর। এবং আমি হয়তো এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম যে এ সিম্পল কার্ড পেজ ইউজিং জাভাস্ক্রিপ্ট, এবং এই ডেসক্রিপশনটা পরে হচ্ছে ওই রিডমি ফাইলটা আছে এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এবং আমি আপাতত এখানে বললাম দরকার নেই আসলে রিডমি ফাইল দেওয়ার, এবং কিছুই দরকার নেই, জাস্ট হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিলাম। জাস্ট এখানে হচ্ছে রিপোজিটরির নাম দিয়েছি কার্ড পেজ এবং ক্রিয়েট রিপোজিটরি দিয়েছি। এবং এখানে আসার পরে একটা মজার জিনিস দেখেন, আমরা এখানে কয়েকভাবে আমাদের কোডটা আপলোড করতে পারি। আমরা হচ্ছে এইদার হচ্ছে কমান্ড ইউজ করে করতে পারি, এটা কমান্ড ইউজ করে করতে পারি। তারপর কি করতে পারি, তারপর করতে পারি যে আমরা চাইলে কিন্তু হচ্ছে এখানে ফাইল আপলোড করতে পারি। সো হচ্ছে যদি আমি হচ্ছে বলি যে হচ্ছে না আমার হচ্ছে আমি এভাবে হচ্ছে আমি দিব না, সো আমি কিন্তু এখান থেকে ওই যে আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইল বলে সরাসরি ফাইলটা হচ্ছে এভাবে সিলেক্ট করে টান দিয়ে ছেড়ে দিতে পারি। তো সবসময় ফাইল আপলোডের সময় খেয়াল করবেন আপনি যেন হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে যে এই ফাইলগুলোকে আপলোড করেন, আপনি হচ্ছে এইভাবে করে ফাইলটা দিয়ে দিবেন না, কারণ আমরা চাই হচ্ছে গিটহাব রিপোজিটরিতে আমাদের এই ফাইলগুলো থাকবে, নট হচ্ছে একটা ফোল্ডার থাকবে তার ভিতরে ফাইল। তা আমরা আজকে যেহেতু হচ্ছে কোড করে কাজ দেখছি এবং আমরা এখানে এই কাজগুলোই করব। গিটহাবের সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনাকে হচ্ছে তারা এই কোডগুলো দিয়ে দেয় যে আমার আসলে কি কি জিনিস এখানে হচ্ছে রান করা লাগবে। সো একদম প্রথমে আমাদের হচ্ছে যে কোনো হচ্ছে প্রজেক্টকে হচ্ছে গিটহাবে যদি আমরা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে পুশ করতে চাই বা ব্রাঞ্চে হচ্ছে রাখতে চাই, আমাকে যেই কাজটা করতে হবে আমাকে হচ্ছে সেটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করাতে হবে যে আমি হচ্ছে আমার গিটকে আমার এই ডাইরেক্টরির মধ্যে আমি ইনিশিয়ালাইজ করতে চাই। ইনিশিয়ালাইজিং করার জন্য আমার কমান্ডটা হচ্ছে গিট ইনিট, যে আমি হচ্ছে এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করছি আমার এখানে, এবং আমাকে বলছে যে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি, বিকজ আমরা এটাকে কিন্তু এখনও কিন্তু লাইক কোথাও কিন্তু হচ্ছে পুশ করিনি বা হচ্ছে কোনো কিছু অ্যাড করিনি এটার মধ্যে, ঠিক আছে। তো এই রিপোজিটরিটা এখনও হচ্ছে এমটি বিকজ অফ এখানে আমরা যেহেতু কিছু অ্যাড করিনি। সো সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের সবসময় হচ্ছে এখানে অ্যাড করা। সো গিট অ্যাড, এরপর হচ্ছে স্পেস দিয়ে ডট দিব। ডট দিলে আসলে কি হবে, ডট দেওয়া মানে বোঝাচ্ছে যে আমাদের এই ডাইরেক্টরির মধ্যে যতগুলো ফাইল আছে তুমি সবগুলো ফাইলকে এই রিপোজিটরির মধ্যে তুমি অ্যাড করে ফেলো। তো তুমি আর এই ফাইলগুলো কী থাকবে, কী ফাইল আছে আমাদের এখানে, ইমেজ ফাইল আছে একটা, অ্যাপ ডট জেএস আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমি যদি এখন এন্টার দিই তখন ও কিন্তু এখানে কিছু ওয়ার্নিং দেবে, এই ওয়ার্নিংগুলো হচ্ছে আপাতত হচ্ছে এত জিনিস নিয়ে মাথা ঘামাতে হবে না, কিন্তু আমাদের ফাইলগুলো হচ্ছে মোটামুটি এখানে অ্যাড হয়ে গেছে। নেক্সট কাজটা হচ্ছে কি যে আমরা আসলে কোন ব্রাঞ্চে রেখে রাখতে চাই। এই যে দেখেন যে আচ্ছা কমিটটা করতে হবে, কমিটটার কথা ভুলে যাই বারবার আমি। সো এখানে একটা কমান্ড আছে হচ্ছে কমিট করাটা। সো কমিট করাটা আসলে কি, কমিটের মেন জিনিসটা হচ্ছে যে আমি যে আমার কোডটাকে হচ্ছে কোনো ব্রাঞ্চে হচ্ছে অ্যাড করব তার আগে যে আমি আমার যে চেঞ্জগুলো আমি সেভ করতে চাচ্ছি এই সেভটাকে হচ্ছে কমিট করতে হবে। তো এখানে কমিটে এসে আমি যদি হচ্ছে গিট কমিট দিই, তারপর আমি হচ্ছে স্পেস ড্যাশ এম দেওয়ার পর আমি কিন্তু একটা মেসেজ অ্যাড করতে পারবো যে আমি যেটা চেঞ্জ যে আমি কমিট করছি বা এই চেঞ্জটা যে আমি হচ্ছে সেভ করতে চাইছি, এটা সেভ করার সময় আমি এখানে একটা মেসেজ দিতে পারি। এই মেসেজটা লেখার একটা সুবিধা কি, আপনি যখনই আপনি হচ্ছে এই ভার্সন কন্ট্রোল করতে যাবেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন ভার্সনটা কেন কমিট করেছেন। আপনি যদি এই মেসেজটা যদি হচ্ছে সেভ না করেন তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু কোনো আইডিয়া থাকবে না, আচ্ছা ওইটা আমি দেখছি একটা ভার্সন আছে আমার এখানে সেভ হওয়া, বাট ওই ভার্সনটা যে আসলে কেন আছে আমি জানি না, জাস্ট কোনো কিছু নাম ছাড়া একটা জিনিস আমি কমিট করে ফেলেছি। তো কমিটের ক্ষেত্রে কী করতে হবে আমার এখানে, আমি যদি লিখতে পারি হচ্ছে যে লাইক বেসিক কার্ড ফাংশনালিটি অ্যাডেড, আমি লিখতে পারি যে হচ্ছে বেসিক কার্ড ফাংশনালিটি অ্যাডেড, বিকজ আমরা এই পর্যন্তই কিন্তু কাজ করছি, আমরা কিন্তু হচ্ছে কার্ড আইটেম হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ করা রিমুভ করে এগুলো কিন্তু করেছি। তা আমি এটা লিখে দিলাম যে হচ্ছে কার্ড ফাংশনালিটি অ্যাড মানে অ্যাডেড, এবং আমার হচ্ছে এখানে বলছে যে হচ্ছে 5 ফাইলস চেঞ্জড এবং হচ্ছে এতগুলো হচ্ছে ইনসারশন। এতগুলো ইনসারশন আসলে কোত্থেকে আসছে, যে আমাদের যতগুলো লাইন আমরা কোড লিখেছি সবগুলোকে সে কম্বাইন করে বলছে যে আমার হচ্ছে এতগুলো ইনসারশন আমার এই ব্রাঞ্চের মধ্যে আছে। কারণ আমরা কিন্তু এর আগে কিন্তু হচ্ছে গিট ইউজ করিনি, তো আমাদের কোডের মধ্যে কিন্তু আমরা এই মাত্র এই ফার্স্ট হচ্ছে ব্রাঞ্চিং করছি, যে আমাদের কোডগুলোকে আমরা একটা জায়গার মধ্যে মানে স্পেশালি হচ্ছে গিটের মধ্যে আমরা হচ্ছে সেভ করে রাখতে চাচ্ছি বা
গিট ইউজ করে ভার্সন কন্ট্রোল করতে চাচ্ছে এবং এই সবগুলো কোড কিন্তু কমিট হয়ে গেছে। নেক্সটে যে বলতে হবে যে আমরা আসলে কোন ব্রাঞ্চে কোডটাকে হচ্ছে রাখতে চাচ্ছি। আপনারা প্রথম দিকে চাইলে কিন্তু সরাসরি এগুলো কিন্তু কপি পেস্ট করে এখানে আনতে পারেন, কারণ আমাদের কিন্তু এই কমান্ডগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই যে আপনি হচ্ছে এটা দেখে দেখে এখন মুখস্থ করা শুরু করলেন যে ফার্স্টে হচ্ছে গিট ইনিট, তারপর আচ্ছা এখানে বলতে পারেন যে ভাই আমরা হচ্ছে এখানে ওখানে স্পেস দিয়ে হচ্ছে ডট সাইন দিলাম, আমরা তো কোনো রিডমি ডট এমডি লিখলাম না। আমরা এটা লিখিনি বিকজ আসলে আমরা কোনো হচ্ছে রিডমি ফাইল এখন ক্রিয়েট করতে চাচ্ছি না, এই জন্য। কারণ বলেছি যে আপাতত হচ্ছে রিডমি ফাইল দরকার নেই, বাট পরবর্তীতে আমরা দেখবো যে আমরা কী করে আসলে হচ্ছে সুন্দর করে আমাদের রিডমি ফাইল লিখতে পারি, যেন যে কেউ আমাদের কোড দেখলে ও যেন হচ্ছে এটা ইন্টারেস্ট পায় যে আচ্ছা হচ্ছে ও যে রিপোজিটরিটা আছে এটার পারপাস আসলে কী কী জিনিস। আপনারা অনেক ওপেন সোর্স প্রজেক্টেই দেখবেন গেলে যে হচ্ছে রিডমি ফাইল খুব সুন্দর করে দেওয়া আছে। একটা এরকম একটা ফাইল যদি আমি দেখাই যে হচ্ছে লাইক npm হচ্ছে কালার চেঞ্জার নামে হচ্ছে একটা হচ্ছে টুল ছিল, আচ্ছা কালার চেঞ্জার না, এটা র্যান্ডম কালার ছিল, নামগুলো মনে থাকে না আমার নিজে। একটা প্রজেক্ট আছে যেটাতে আপনি হচ্ছে র্যান্ডম কালার জেনারেট করতে পারেন। তো এখানে এদের গিটহাব রিপোতে গেলে আপনি দেখবেন খুব সুন্দর করে তারা হচ্ছে সব কিছু দিচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের যে রিডমি ফাইলটা আমাদের এখানে অ্যাড করার কথা, রিডমি ফাইলটা কিন্তু এই যে এখানে দেখায়। আপনার রিপোজিটরিতে আসার পরে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এখানে যে রিডমি ফাইলের আচ্ছা সাউন্ডের প্রবলেম কি এখনও আছে নাকি এখন ঠিক আছে? আই গেস এখন ঠিক আছে যেহেতু কেউ কিছু বলেনি আর। আচ্ছা আমি একটু হচ্ছে কয়েকজন এখানে অ্যাটেন্ড করছেন একটু স্ক্রিনশট নিয়ে রাখি, পরবর্তীতে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের কাজে লাগবে আমার। ওকে, সো এই যে দেখেন রিডমি ফাইলের মধ্যে তারা হচ্ছে প্রজেক্টের নাম দিয়েছে একটা এবং এখানে হচ্ছে সব ডিটেলস লিখেছে, তারপর হচ্ছে কি কাজে লাগবে, কীভাবে আমি সেটা ইনস্টল করতে পারবো, কীভাবে কাজ করতে পারবো, ইভেন এক্সাম্পল কোড সহ দিয়ে দিয়েছে। তো যখন হচ্ছে আপনি একটা প্রজেক্টে আসার পরেও রেডমি ফাইলের সব একটা আইডিয়া পেয়ে যাবেন ওভারঅল। এবং দেখেন এই প্রজেক্টে কিন্তু 33 জন হচ্ছে কন্ট্রিবিউটর এবং প্রায় 10,000 জন হচ্ছে এই টুলটা হচ্ছে ইউজ করেছে বা এই প্রজেক্টটা হচ্ছে পুল করে নিয়ে আসছে, ঠিক আছে, বা এটা ডাউনলোড করেছে। তো এইভাবে কিন্তু ইনফরমেশন পাওয়া যায় এবং হচ্ছে এই ভার্সন ইনফরমেশনটা কিন্তু এখানে আছে যে 15টা হচ্ছে রিলিজ আছে। তো একদম শুরুতে যেটা ছিল দেখেন, আমি যদি একদম শুরুর দিকে যাই এটা, সো এটা হচ্ছে আমার একদম শুরুর দিকে যে ইনিশিয়াল রিলিজ এবং এখানে যে মেসেজগুলো দেখাচ্ছে না, এটাই হচ্ছে মেইনলি আমাদের যে কমিট করলাম আমরা, কোথায় কমিট জানি করলাম, এই যে এখানে কমিট করলাম না, এই যে কমিটের যে মেসেজটা আমরা লিখলাম -m দেওয়ার পরে, এটাই কিন্তু আমাদের এই মেসেজটা যে ইনিশিয়াল রিলিজ, এরপর নিউ ডিস্ট্রিবিউশন, এরপর হচ্ছে তারপরে হচ্ছে সিট ফিক্স, সিট ইমপ্রুভমেন্ট, এরপর এরকম করে করে প্রতিটা জিনিস তারা অ্যাড করেছে। এখন দেখলেই বুঝতে পারি আমরা যে আচ্ছা কোন জায়গায় আসলে কি কাজ হয়েছে বা কোন রিলিজে তারা আসলে কী জিনিসগুলো অ্যাড করেছে। এই প্রতিটার আইডিয়া কিন্তু আমার কাছে থাকে এবং তাদের যে 15টা রিলিজ সবগুলাই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা ভার্সনিং হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য আসলে গিট ইম্পর্টেন্ট বা গিট হাবটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা আবার আমাদের আগের জায়গায় আসি, আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে এইখানে। সো আমাদেরকে বলতে হবে যে আমরা আসলে কোন ব্রাঞ্চে আমাদের এই কোডগুলোকে রাখতে চাইছি। তো আগে হচ্ছে যেটা ছিল হচ্ছে মাস্টার ব্রাঞ্চ ছিল, পরবর্তীতে মাস্টার ওয়ার্ডটা হচ্ছে সরিয়ে দিয়েছে, বাট স্টিল হচ্ছে মাস্টার নাম দিয়ে কোড পুশ করে দিলে এখনও কাজ করবে, কিন্তু মাস্টারকে হচ্ছে গিটহাব আর হচ্ছে প্রমোট করে না, কারণ বলতে যে এখানে আসলে লাইক স্লেভারি টাইপ ব্যাপার চলে আসে যে মাস্টার স্লেভ এরকম জিনিস। তো ওরা এই জন্য এই কন্ট্রোভার্সির জন্য এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছে, বাট স্টিল আপনি চাইলে মাস্টার ইউজ করতে পারবেন, বাট দরকার নেই যেহেতু চেঞ্জ হয়ে গেছে এখন। বাট আমি এখানে এখন কী করবো যে আমি আসলে কোন ব্রাঞ্চে আমার কোডগুলোকে রাখতে চাচ্ছি। তো আপনারা চাইলে ফার্স্টের দিকে যেটা করবেন, যেটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবেন, যেটা আমি কপি পেস্ট করে এখানে হচ্ছে দিয়ে দিলাম। আপনি যখনই গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করতে যাবেন আপনাকে কিন্তু এই কোডগুলোকে তারা কিন্তু দেখিয়েই দিবে, যাতে আপনি অ্যাটলিস্ট ইউজ টু হতে পারেন গিটহাবের সাথে। আমি চাইলে কপি পেস্ট করেও ফেলতে পারি এবং চাইলে আমি হচ্ছে এখানে কোডটা লিখতেও পারি যে না আমি কপি পেস্ট করবো না, আমি হচ্ছে কোডটা হচ্ছে লিখবো। তো কমেন্ট করার পরে কি হচ্ছে আমার হচ্ছে গিট হচ্ছে ব্রাঞ্চিং এবং কোন ব্রাঞ্চে আমি রাখবো, আমি হচ্ছে মেন ব্রাঞ্চে রাখবো। সো এখানে হচ্ছে এত কিছু কেন দেখালো,
আচ্ছা আমি এখানে স্ট্রিংটা ভুলছি, যাই হোক। তো এটা হচ্ছে মেন ব্রাঞ্চে রাখলাম। মেন ব্রাঞ্চে রাখার পরে নেক্সট হচ্ছে আমার যে রিপোজিটরিটা আছে, যে আসলে গিটহাবে যে রিপোজিটরিটা আমার, এই রিপোজিটরির পরে কিন্তু ডট গিট এক্সটেনশন আছে, যে আমি হচ্ছে গিট ইউজ করছি। এটা আমার লাগবে। এটা আসলে মুখস্থ করারও কিছু নেই, মুখস্থ করে আপনি পারবেন না। সো এই দিকের কোডগুলো আপনি সবই কপি পেস্ট করবেন, ঠিক আছে? তো আমার যেটা করতে হবে, আমি এখন আমার কোডটা হচ্ছে আমার লোকাল মেশিনে হচ্ছে ব্রাঞ্চিং হয়ে গেছে। লোকাল মেশিনে কিন্তু হচ্ছে এই প্রজেক্টটার মধ্যে কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু এটা কিন্তু ব্রাঞ্চিং হয়ে আমি কিন্তু গিট ইউজ করে ফেলেছি। আমি যদি হচ্ছে লাইক এখন যেটা করব, যে আমি যদি এখানেও আসি, তাহলে হচ্ছে আমার এখানে এখনও কিছু দেখায় না, আচ্ছা পাবলিশ করিনি তাই। আমি যদি এখন কোডটার মধ্যে জাস্ট দেখতে চাই যে আমি আসলে এই কোডটাকে হচ্ছে গিটহাবের একটা ব্রাঞ্চের সাথে কানেক্ট করতে চাচ্ছি, এই জন্য এখানে বলে দিয়েছি যে রিমোট অ্যাড অরিজিন, যে আমি হচ্ছে রিমোট মানে হচ্ছে যে এই ফাইলটা হচ্ছে আমার লোকাল মেশিনে না, এটা হয়তো অন্য কোনো একটা জায়গার মধ্যে আছে। তো আমি এখানে কি করব, কানেক্ট করব এই রিপোজিটরিটার সাথে। এটা হচ্ছে আমার রিপোজিটরির অ্যাড্রেসটা, আমি ওর সাথে কানেক্ট করব। আমি যদি জাস্ট কপি পেস্ট করে আনি এবং পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে হচ্ছে এন্টার প্রেস করি, তাহলে এখান পর্যন্ত হচ্ছে সব ঠিকঠাক আছে, সব কিছু তো হয়ে যাচ্ছে। নেক্সটের কাজটা আসলে কি, এই যে আমি সব কিছু এখানে করে ফেলছি, ঠিক আছে? এটার নেক্সটের কাজটাই হলো যে আমার কোডটা আমি যে আসলে পুশ করতে চাচ্ছি, পুশ করলেই কিন্তু আমার এখানের যতগুলা হচ্ছে কোড হচ্ছে আমি অ্যাড করেছি বা ব্রাঞ্চ করেছি, এই সবগুলা কোড কিন্তু আমার এখন এই গিটহাবের যে রিপোজিটরিটা ছিল এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। সো আমরা জাস্ট সিম্পলি হচ্ছে ফাইলে হচ্ছে করতে পারতাম, কিন্তু ফাইল দিয়ে করলে আসলে কি যে মজা নেই কোনো। আপনি একটা প্রজেক্ট শেষ করার পরে ফাইল নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ব্রাঞ্চিংয়ের যে ফাংশনালিটি আপনি কিন্তু সেটা ইউজ করতে পারছেন না, তাই না? কারণ আমি জাস্ট নর্মালি ফাইল এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, আমার কিন্তু আসলে এতে খুব একটা লাইক গিটের কোনো হচ্ছে ইউজ করা হচ্ছে না। এখানে কিন্তু জাস্ট আমি হচ্ছে ফাইলটাকে নিয়ে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলছি। তো আমি চাচ্ছি হচ্ছে গিটহাব এখানে ইউজ করতে। আচ্ছা এই ফাইলটা কেন ওপেন হয়ে আছে, এটা ক্লোজ করে দিই। সো আমি চাচ্ছি যেহেতু হচ্ছে গিটহাব ইউজ করতে, যেন প্রতিবারই আমি হচ্ছে আমার এগুলোকে হচ্ছে কোডগুলোকে হচ্ছে কপি পেস্ট করে করে আমি এখানে পেস্ট মানে এখানে কপি করে আমি হচ্ছে এখানে টার্মিনালে পেস্ট করতে পারি। বা আপনি যখন হচ্ছে রেগুলারলি হচ্ছে গিটহাব ইউজ করবেন, আপনার কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে আইডিয়া কিন্তু হয়ে যাবে যে আমি আসলে কোথায় কি রাখতে চাচ্ছি বা কি হচ্ছে এখানে আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা হচ্ছে মোটামুটি সবাই শিখে যাবেন বা পেরে যাবেন। তো এটাতে হচ্ছে এত মানে ওভারওয়েলমড হওয়ার কিছু নেই এই পুরো জিনিসটা দেখে, যে ভাই আসলে এত কিছু আমরা দেখছি, তো এই জিনিসগুলো অনেক কঠিন লাগতে পারে আমাদের। তো কঠিন লাগার কিছু নেই। আমরা কি করলাম, রিমোট অরিজিন অ্যাড করে দিয়েছি, এখন জাস্টকে পুশ করতে হবে। তো আমি যদি এটাকে বলি যে হচ্ছে গিট পুশ, এবং আমরা হচ্ছে এখানে ইউ কমান্ড ইউজ করছি, ইউ দিয়ে আমরা বুঝাচ্ছি যখন আপলোড করবো আমরা, তা আপলোড করার পরে আমরা এখন কোথায় আপলোড করবো, আমাদের আসলে এই অরিজিনটা কি হবে। তো এই অরিজিনটা আসলে কি হবে, আমরা হচ্ছে এই যে ব্রাঞ্চ করেছিলাম আমরা এখানে আসলে মেন ব্রাঞ্চ, তো এই মেন ব্রাঞ্চে আমরা আমাদের কোডটাকে হচ্ছে আপলোড করব। তো আমি যদি এখন এখানে হচ্ছে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করতে গেলে এখন আমাকে বলছে যে হচ্ছে দ্য রিকোয়েস্টেড ইউআরএল রিটার্ন এরর, হোয়াই এরর। ও আচ্ছা, আমাকে হচ্ছে আমার তো পারমিশন নেই এখানে, কারণ আমার এই হচ্ছে মেশিনের সাথে বা আমার এই ভিএস কোডের মধ্যে আমার অন্য গিটহাবের অ্যাকাউন্ট হচ্ছে সাইন আপ করা আছে, বিকজ অফ হচ্ছে আমি তো এটা আমার প্রাইমারি গিটহাব না। তো যেহেতু আমার ওইখানে সাইন আপ মানে সাইন ইন করা আছে, তাহলে আমি কি করতে পারছি না, আমি এখানে হচ্ছে এই রিপোজিটরিতে আমি হচ্ছে আমার কোডটাকে হচ্ছে অ্যাড করতে পারছি না। কারণ এখানে হচ্ছে অ্যাড করতে গেলে আমাকে কি দেখাচ্ছে যে আমার আসলে কোনো পারমিশন নেই এই রিপোজিটরিতে আমার এই কোড বেসটা হচ্ছে পুশ করা। তো এই জন্য আমাকে একটা এরর দেখিয়ে দিচ্ছে, এরর দেখিয়ে দিয়ে বলছে যে হচ্ছে আমি হচ্ছে এটা করতে পারবো না। তো এটা হচ্ছে ফিক্স করা যায়, এটা হচ্ছে পারমিশন অ্যাড করা যায়। এটা পারমিশন অ্যাড করার জন্য এটা করতে হবে যে আমাকে হচ্ছে অ্যাড করতে হবে। এটার কমান্ডটা একটু ওয়েট করে, আমি একটু নিজেও ভুলে গেছি এটার কমান্ড। এটা হচ্ছে add GitHub account from এরকম কিছু একটা দিয়ে দেখি পাই কিনা আসলে কমান্ডটা। সেই ডক্সের মধ্যে দেখি একটু, সেখানে একটা কমান্ড আছে, এখানে একটা কমান্ড দিয়ে হচ্ছে এই অথেন্টিকেশন সামথিং কিছু একটা জিনিস ছিল, অথেন্টিকেশন
git remote add origin http link ওকে এটা ছিল এটা তো মেইনলি ছিল না না আমরা কিন্তু হচ্ছে এটাই দিয়েছি এই কমান্ডটা হচ্ছে অ্যাড করেছি কিন্তু হচ্ছে অ্যাড করার পরে যখন পুশ করতে গেছি তখন কিন্তু এররটা দিচ্ছে বিকজ হচ্ছে যে এই যে 403 এররটা কিন্তু আমাদেরকে বলে যে আমার পারমিশন নেই আসলে এখানে হচ্ছে এই ডাইরেক্টরিতে হচ্ছে পুশ করার জন্য মানে আমার আসলে এই সার্ভারে হচ্ছে অ্যাক্সেস নেই আমার লোকাল মেশিনে তো অন্য গিটহাব অ্যাকাউন্টে হচ্ছে সাইন ইন করা আছে তো যেহেতু এখানে অন্য অ্যাকাউন্টে সাইন ইন করা আছে জন্য আমাকে তারা হচ্ছে পুশ করতে দিচ্ছে না এই জায়গাটায় সো এটা হচ্ছে আপনারা যখন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে কোডটা হচ্ছে পুশ করতে যাবেন বা আপনাদের হচ্ছে গিটহাব এখানে অ্যাড করতে চাইবেন তো তো অ্যাড করতে গেলে আপনাদেরকে একটা লগ ইন স্ক্রিন আসবে এখানে সো লগ ইন স্ক্রিন এসে আপনাকে বলবে যে হচ্ছে আপনার হচ্ছে গিটহাবের হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে তা আপনি যখনই আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাড করে ফেলবেন আপনার অ্যাকাউন্টটাকে এই মেশিনের সাথে বা এই ভিএস কোডের সাথে হচ্ছে বাইন্ড করে ফেলবেন এরপর থেকে কিন্তু আপনার হচ্ছে এইখানে আপনার কোডগুলোকে হচ্ছে গিটহাবে পুশ করতে গেলে আর কোনো হচ্ছে প্রবলেম দিবে না তখন কিন্তু আপনাকে বলবে না যে তোমার আসলে এই মানে ইউআরএল এ বা হচ্ছে এই ব্রাঞ্চে তোমার কোড পুশ করার জন্য কোনো পারমিশন নেই বিকজ আপনি আপনার ইউআরএল এ হচ্ছে পুশ করছেন এখন আমার যদি হচ্ছে এই ফাইলটা আগে থেকে এখানে থাকতো আমি হচ্ছে পুল করে তারপর এখানে হচ্ছে পুশ করতে পারতাম পুশ করতে গেলে সেখানে আবার হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করা লাগতো তখন হচ্ছে আমাকে আবার এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমাকে বলতে হতো মানে অ্যাক্সেস এই যে পুল রিকোয়েস্টে যে আমাকে এখান থেকে হচ্ছে তখন অ্যাকসেপ্ট করা লাগতো যে আচ্ছা আমি হচ্ছে আমার ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাক্সেস দিয়েছি আচ্ছা আমি দেখি একটু এখানে এইটা আছে কিনা যে আমি এটা ছিল এটা এই প্রবলেম অনেক আগে একবার পড়েছিলাম এবং এটা ফিক্স করেছি কিন্তু আচ্ছা আমি একটু এই কমান্ডটা দিয়ে দেখি যে gh auth login এটা দিয়ে লগ ইন করা যায় কিনা নতুন ইয়েতে আমার command not found wow host name এখানে লগইনে যে আমার আমি চাচ্ছি হচ্ছে আমার অলরেডি যেটা ছিল এটাকে হচ্ছে আমি ডিলিট করব আচ্ছা এটা আপাতত বাদ দিই এটা হলে হচ্ছে আবার ঝামেলা হবে আমার আবার ওই অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে বিকজ অফ সব প্রোডাকশন কোড হচ্ছে আমি ওটাতে পুশ করি সো আমি এটা যেটা করব যে আপনারা হচ্ছে এই পুরো প্রসেসটা ইউজ করলে কারো কোনো প্রবলেম হবে না কারণ এই পর্যন্ত সব কিছুই হচ্ছে সেম থাকবে এবং একই থাকবে জাস্ট এই প্রবলেমটা হয়ে গেছে আমার অথেন্টিকেশনে যেহেতু হচ্ছে আমার এখানে পারমিশন নেই এখানে বাট আপনাদের সবাই হচ্ছে কোড আপনারা অলরেডি পুশ করে দেখতে পারেন যদি আপনারা কোড করে থাকেন এই পর্যন্ত যে আচ্ছা পুশ করলে কোনো এরর দিচ্ছে কি না এরর তার কথা না আমি যেটা করবো যে এই প্রজেক্টটা কমপ্লিট করে আমি এই ফাইলটা সরাসরি হচ্ছে রিপোজিটরিতে অ্যাড করে দিব সো অ্যাড করে হচ্ছে আমি সেটাকে হচ্ছে লাইভ করে ফেলবো যেহেতু আমার এখানে এই কমান্ডে হচ্ছে এরর দিচ্ছে এবং আমি চাচ্ছি না আমার অলরেডি যে অ্যাকাউন্ট এখানে অ্যাড আছে সেটা হচ্ছে মেসড আপ করতে সো আপাতত হচ্ছে এই পর্যন্তই রাখি তারপরে আমরা জাস্ট এখন যেটা করব যেহেতু হচ্ছে কমান্ড দিয়ে হচ্ছে এরর আসছে এই জায়গাটায় তো সরাসরি হচ্ছে ফাইল আপলোড করে হচ্ছে এটাকে লাইভ করে ফেলবো প্রজেক্টের কিন্তু আমাদের এখনও বেশ কিছু কাজ বাকি ছিল বেশ কিছু কাজ বলতে গেলে এখানে যে কাজগুলো আছে মেজর কিছু কাজ বাকি ছিল লাইক আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাটিক আছে এটা স্ট্যাটিক এবং এখানে আসলে বলতে গেলে সব কিছুই স্ট্যাটিক অবস্থায় আছে আমরা কিন্তু কোনো কিছুকে নিয়ে কিন্তু এখনও কাজ করিনি সো
আমাদের এখানে কি করছিলাম আমরা যখন হচ্ছে বইয়ের সংখ্যা বাড়াচ্ছিলাম বা কমাচ্ছিলাম, আমাদের কিন্তু কি হচ্ছে, আমাদের কিন্তু লাইক এই ভ্যালুগুলো কিন্তু আপডেট হচ্ছে না। তুমি এখানে বই যখন দুইটা দিয়ে দিচ্ছিলাম, আমাদের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এই ভ্যালুটা আপডেট হচ্ছে, বাট এই ভ্যালুটা হচ্ছে আমাদের আপডেট হচ্ছে না, এটা আগের জায়গায় স্ট্যাটিক ভ্যালু দেখাচ্ছে। তো আমাদের যদি হচ্ছে এরকম ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে চাই বা বলতে চাই যে আচ্ছা আমি যেটা চাচ্ছি যে আমি আমার এই সেম ভ্যালুগুলোকে আমি আপডেট করে রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? এই জায়গায় গেলে একটা জিনিস চিন্তা করেন যে লজিকটা এখানে কি হতে পারে। লজিকটা হতে পারে এরকম যে যখনই আমি হচ্ছে এখানে ভ্যালু ইনক্রিজ করছি, তখনই চাচ্ছি যে আমার এই ভ্যালুগুলোও যাতে হচ্ছে ইনক্রিজ হয়, কারণ এই ভ্যালুগুলো যদি আসলে ইনক্রিজ না হয় আমার, তাহলে কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হবে না। এবং শুধুমাত্র কিন্তু এই কার টোটালকে চেঞ্জ করলেই হবে না, আমার কিন্তু সাথে সাথে কিন্তু এই সবগুলো ভ্যালুকেও কিন্তু আপডেট করতে হবে। আপডেট করার পর কিন্তু আমাকে বলতে হবে যে আচ্ছা আমার হচ্ছে এই পেয়েবল টোটালটা আসলে কত টাকা হচ্ছে এবং ঠিক কতটুকু আমি এখানে ভ্যালুটাকে হচ্ছে নিয়ে কাজ করতে পারছি। সো অনেক কিছু ডিপেন্ড করছে আমার শুধুমাত্র হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজের উপরে। আমরা যদি আমাদের কোডের মধ্যে আসি, এখানে এই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আমাদের হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ নিয়ে যেহেতু কাজ করতে হবে, আমরা অলরেডি হচ্ছে এখানে করেছিলাম এই যে ইনক্রিমেন্টের মধ্যে। সো এখানে হচ্ছে ইনক্রিমেন্টের মধ্যে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই ইনার টেক্সটটা আপডেট করেছিলাম না, ওই যে বুক ওয়ানের, যাতে করে আমরা যখনই এটাকে হচ্ছে প্লাস করছি এটা চেঞ্জ হচ্ছে। আমি এখন চাচ্ছি যখন এটা চেঞ্জ হবে তখন হচ্ছে এটাও আপডেট হবে, কারণ কি যে আমরা যেহেতু হচ্ছে এই কার টোটালটাকেও আপডেট করতে চাইছি। তো এটাকে এভাবে করা যায়, একটু পানি খেয়ে নিই। এটা কিন্তু এভাবে করা যায় যে আমার তো অলরেডি সিলেক্ট করা ছিল না, এই যে কার টোটাল সিলেক্ট করা ছিল, তো আমি এভাবে বলতে পারি যে আমার এই কার টোটালের লাইক এটার ইনার টেক্সটটা চেঞ্জ হবে। এটার ইনার টেক্সটটা আসলে কি চেঞ্জ হবে? এটার ইনার টেক্সটটা চেঞ্জ হবে যে আমার এই যে এটার যে প্রাইসটা, এটা 204 ছিল, এখন এটা 408 হয়ে গেছে। এবং আবার হচ্ছে এটা হচ্ছে 408 থেকে এটা কত হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি যদি হচ্ছে আবার হচ্ছে প্লাস করি 612 হয়ে গেল। এই যে নাম্বারটা যে আমার চেঞ্জ হচ্ছে, এই নাম্বারটা যে আমার আপডেট হচ্ছে, আমি কিন্তু এখানে বলতে পারি যে তাহলে আমি যদি এই সেম জিনিসটা নিয়ে আসি যে প্রাইস বুক ওয়ান ডট ইনার টেক্সট, এই জিনিসটাকে আমি কি করতে পারছি, কার্ড টোটালে আমি অ্যাড করে দিতে চাইছি। এবং যদি নাম্বারে কনভার্ট করে নিই, এই ভ্যালুটাকে নাম্বারে কনভার্ট করে বললাম যে এই ভ্যালুটাই হবে আমার কার্ড টোটালের ইনার টেক্সট। একটু এখানে আসি, এখন যদি আমি প্লাস করি, প্লাস করার পর 408 হয়ে গেল। এখানে কিন্তু একটা ছোট বাগ আছে, বাগটা হচ্ছে যে ভ্যালুটা কিন্তু সবসময় আমার এইটারই হচ্ছে ভ্যালু এখানে আসে পড়ছে, আমার কিন্তু এই ভ্যালুটা কিন্তু লাগবে। বিকজ আমার এখানে যেটা হচ্ছে যে আমার এই বইটাও কিন্তু আমার কার্টে আছে, যেহেতু আমার এখানে কার্ট টোটাল দেখাচ্ছে, সো আমার কিন্তু এই দুইটা ভ্যালুই কিন্তু রিফ্লেক্ট হতে হবে। সো যেহেতু দুইটা ভ্যালু রিফ্লেক্ট হতে হবে, তার মানে নেক্সটের ভ্যালুটা কোত্থেকে আসবে? এটা যদি হয় প্রাইস বুক ওয়ান ডট ইনার টেক্সট, তার মানে পরেরটা হচ্ছে প্রাইস বুক টু ডট ইনার টেক্সট, এই যে প্রাইস বুক টু ডট ইনার টেক্সট। আমরা এটাকে কপি করে নিয়ে আসি, তো এটা কি করবো, জাস্ট প্লাস করে দিব যে আমার এখানে হচ্ছে প্রাইস বুক ওয়ান ডট ইনার টেক্সট অ্যাড করে ফেলেছি, এখন প্রাইস বুক টু হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। তো যদি আমি এখানে সেভ করি, সেভ করার পর এখানে আসি, আমি যখন হচ্ছে এখানে প্রাইস মানে প্লাসে ক্লিক করব, দেখেন এখন কিন্তু প্রাইস কিন্তু দুইটা সহ যোগ হয়ে কিন্তু আপডেট হয়ে গেছে, যে আগে জাস্ট যেটা ছিল এখন 536, তারপর কি 740, তারপর 944, 1148। এই যে দেখেন প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে কিসের উপরে বেস করে? চেঞ্জ হচ্ছে যে আমার এখানে আসলে কার্টের মধ্যে কয়টা আইটেম আছে, ওদের যে টোটাল প্রাইসটা, এই দুটা হচ্ছে যোগ করে আমার এই প্রাইসটা চেঞ্জ হচ্ছে। তো এটা যদি আমরা করতে পারি, তার মানে কি এই সেম কোডটা যদি আমি কপি করে নিয়ে আসি, এখানে কপি করে নিয়ে এসে যদি এখানেও হচ্ছে ইনক্রিজে আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার এই কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, যে আমার দুটাই হচ্ছে ইনক্রিজ ফাংশনালিটি অ্যাড হয়ে গেল। যদি এখন এখানেও ইনক্রিজ করি চেঞ্জ হচ্ছে, এখানেও ইনক্রিজ করি চেঞ্জ হচ্ছে, তার মানে কি যে এই যে ইনক্রিজ করলাম, ইনক্রিজের ফলে যে আমার এখানে কার্ডটা আপডেট হচ্ছে বা এটার প্রাইস যে আপডেট হচ্ছে,
এটা কিন্তু করে ফেলেছি আমরা, বাট এখনও আমাদের ডান দিকে যে একটা ছোট উইন্ডো আছে, এখানে যে সাব পোর্টাল আছে, শিপিং আছে, টোটাল প্রাইস, পেয়েবল টোটাল, এগুলো কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। বাট এটা চেঞ্জ করতে গেলে এখন কি করা লাগবে আমাদের? সাব পোর্টালে যদি আমি একটু আসি, সাব পোর্টালের জন্য কিন্তু আমার কিন্তু বলা আছে যে এটা সাব পোর্টাল। সো এটা যদি সাব পোর্টাল হয়ে থাকে আমার, আমি যদি এখন এখানে ইনক্রিমেন্টে আসি, আমাকে তাহলে বলতে হবে যেখানে সাব পোর্টালের তুমি টেক্সটটা তুমি আপডেট হও। এটা নিচে কেন নেমে আসছে? আচ্ছা, এটা হচ্ছে অলরেডি হচ্ছে সে অটো এখানে স্ট্রাকচার করে দিচ্ছে। তাহলে সাব পোর্টালে গেলে আসলে সমান দিলে হবে, এটারও ইনার টেক্সট চেঞ্জ করতে হবে। এটার ইনার টেক্সট চেঞ্জ করতে গেলে আমার এখানে কি করা প্রয়োজন? আমার এখানে করা প্রয়োজন এখন একটা জিনিস খেয়াল করি, আমরা একটু রকমারিতে যাই। যে আমার এখানে যেটা বলছিল যে আসলে 365 টাকা আমার এখানে আছে, এই 365 টাকা আমার এখানে কি হচ্ছে? আচ্ছা, রকমারিতে হচ্ছে টোটালটা হচ্ছে এখানে পেয়েবলটা দেখাচ্ছে না। তাহলে তো আপনার হচ্ছে ছোটন ভাইয়ের লজিক ঠিকই আছে, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে শুধুমাত্র হচ্ছে কার্টের হচ্ছে টাকাটা এখানে দেখাবে, তো এই জন্য হচ্ছে আমি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছিলাম। বাট আপনার তাহলে লজিক হচ্ছে এরকমারই অনুযায়ী ঠিক আছে, অলরাইট, যে আমার এখানে টোটালটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে। সো ওরকমই যদি হয় তাহলে হচ্ছে আমরা লাইক অন্য ওয়েতে তাহলে আগাতে পারি, যে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে অ্যাপ্রোচ করব। বাট দুইভাবেই করা যায়, তাহলে এটা করতে গেলে তো আরও কমে যাবে কাজ, যে আমরা সরাসরি এই তিনটার ভ্যালু আমরা হচ্ছে একবারে আপডেট করে ফেলছি। লাইক এটাও যেটার হচ্ছে প্রাইস, এটাও সেই প্রাইস এবং এটাও সেই প্রাইস, তো তিনটার ভ্যালু হচ্ছে আমাদের একই রকম। তাহলে হচ্ছে কোড কিন্তু অনেক কমে যাবে, এখানে বারবার হচ্ছে লজিক নিয়ে কাজ করতে হবে না। তার আমরা যদি রকমারির মতো চিন্তা করতে চাই তাহলে হবে কি, যে আমাদের সাব পোর্টালটা চেঞ্জ করতে হবে। সাব পোর্টালটা যেহেতু এখানে হচ্ছে এটা হবে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে আসলে কার্ড টোটাল না হয়ে তুমি এটা অলরেডি তুমি হচ্ছে এটাই তুমি সাব পোর্টাল হয়ে যাও। আমি যদি বলি সাব পোর্টাল ডট ইনার টেক্সট এবং সেভ করে, এখানে সেভ করার পর যদি আমার কোডে আসি, আমি এখানে হচ্ছে প্লাস ক্লিক করলাম, প্লাস ক্লিক করলে এখানে 536 হয়ে গেল, টাকাটা হচ্ছে চলে গেছে। সো এটা আরেকটা প্রবলেম, আবার টাকাটা কিন্তু চলে গেলে হবে না। এটার কোডের স্ট্রাকচারটা একটু দেখে আসি যে কিভাবে কোডটা রাখা আছে। পেবল শিপিং, আচ্ছা, এটা আসলে কোনো স্প্যান ক্লাস দিয়ে করা নেই, সরাসরি হচ্ছে টিডির মধ্যে হচ্ছে আইডি আছে সাব পোর্টাল, তার মধ্যে এই দুটো একসাথে সহ আছে। তো যদি এখানে স্প্যান ক্লাস থাকতো একটা, তাহলে কিন্তু শুধুমাত্র এইটা চেঞ্জ হতো, কিন্তু যেহেতু আমার সাথে করে এই টাকাটা হচ্ছে অ্যাড করে দিয়েছে, তারপরে আমার এখানে এটাও কিন্তু হচ্ছে অ্যাড করে পাঠাতে হবে কোডের মধ্যে। তো এটা করাটা খুব কঠিন কিছু না, জাস্ট এখানে এসে বলি যে প্লাস দিয়ে টাকা জিনিসটা তুমি লাস্টে অ্যাড করে দেবো। লাইক এই দুটো তুমি যোগ করো ঠিক আছে, কিন্তু যোগ করার পর লাস্টে টাকার কথাটা তুমি অ্যাড করে দেবো। একটু এখানে আসি, 204 128 এবং প্লাস করলাম 36 টাকা। সো এখন কিন্তু আর লাইক আগের মতো আগের অবস্থায় নেই, এখন কিন্তু এই টাকা কথাটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। সো এটা চেঞ্জ হচ্ছে, এবং এটা চেঞ্জ হচ্ছে না বিকজ আমরা এটার কোডটাকে আপডেট করিনি। কার্ড টোটাল না দিয়ে এটাকে হচ্ছে সাব টোটাল বলতে হবে। টোটালের হচ্ছে টি ক্যাপিটাল, আই গেস, না টি ক্যাপিটাল না। ওকে, সো এটা এবার একটু টেস্ট করে ইনক্রিজ, আচ্ছা আবার হচ্ছে টাকাটা হচ্ছে অ্যাড করা হবে। ওকে, সো যদি আমি এখন আসি, আমার এই ইনক্রিজে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে সাব পোর্টাল, তাহলে কিন্তু কার্ডটা আপডেট হচ্ছে না, মানে কার্ডটাকে হচ্ছে আপডেট করতে হবে আমার। সো কার্ডকে যদি আপডেট করতে চাই, এই লজিকটা বুঝলে কিন্তু আমরা কার্ডটাকেও কিন্তু হচ্ছে এই সেম ওয়েতেই কিন্তু কাজ করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাকি সবাই ক্লিয়ার এই পর্যন্ত? লাইক জি ভাইয়া। ওকে আপু, ঠিক আছে। সো এটা যদি আমরা বুঝি যে এখানে আসলে কি কাজ হচ্ছে, তার মানে আমি একটা ইজিলি কিন্তু একটা কাজ করতে পারি, যে আমাদের যে কার্ড টোটালটা ছিল, কার্ড টোটালটা আসলে অ্যাকচুয়ালি কি, সেখানে সাব টোটাল হচ্ছে,
ক্যাপিটাল দিয়ে করেছিলাম টোটাল, বাট এখানে কেন স্মল দিয়ে হচ্ছে কাজ করছি আমরা? আই ডোন্ট নো এই কোডটা কাজ করছে কিভাবে। এটা তো কাজ করার কথা না। ওকে, সো নাও ঠিক আছে, বাট তখন এটা কিভাবে হচ্ছে এটা ভুতুরা বইতে কাজ করছিল, বিকজ অফ আমরা টোটালের হচ্ছে টি ক্যাপিটাল দিয়েছি বাট স্মল দিয়েও কাজ করছিল। যাই হোক, হ্যাঁ ভাইয়া, কাজ করছিল কেন? এটা একটা কনফিউশন, এটাতে আমিও হচ্ছে কনফিউজড হয়ে গেলাম যে এটা তো পাওয়ার কথা না, কারণ সাব টোটালগুলো তো কিছু নেই আসলে, বাট স্টিল কাজ করছিল। ওকে, সো আই ডোন্ট নো এটা কেন কাজ করছিল। লাইক হচ্ছে এদার হতে পারে যে ভিএস কোড হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট হয়ে গেছে, যে ও বুঝতে পারছে যে আমি হচ্ছে এই ভুলটা করেছি এখানে, অথবা আমার কোনো একটা এক্সটেনশনের জন্য এটা করতে পারে। লাইক ভিএস কোডটা এত ইন্টেলিজেন্ট হবে না, কিন্তু আই গেস এটা এখানে একটা এক্সটেনশন আছে, নামটা কি? আমার ইনস্টলডগুলা এতগুলো ইনস্টল করেছে আমি, মানে কখন যে আসলে কি ইনস্টল করে আমি নিজেও ভুলে যাই আসলে, এত এক্সটেনশন এখানে ইনস্টল করা। এখানে একটা এক্সটেনশন আছে যেটা আসলে একটু ইন্টেলিজেন্স এখানে অ্যাড করে। npm ইন্টেলিজেন্স, পাথ ইন্টেলিজেন্স, পাইথনের হচ্ছে রিঅ্যাক্ট, মেবি এইটা, এই যে এআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যাড করে সেখানে। তো এই এক্সটেনশন যেটা করে যে হচ্ছে আপনার কোডকে হচ্ছে যে মাঝে মাঝে আমাকে দেখে না যে সাজেশন শো করে যে তুমি কি এটা চাইছো কিনা বা ওটা চাইছো কিনা। সো আই গেস হচ্ছে এটা হচ্ছে এই এক্সটেনশনের কোনো একটা কাজ, যে আমি এখানে হচ্ছে যখন এস্টিমেটর দিয়ে রেখেছিলাম তারপর ও হচ্ছে এটা গেস করে নিচ্ছিল যেটা হচ্ছে আমার সাব পোর্টালটাকে আমি হচ্ছে ইন্ডিকেট করছি। একটা কিন্তু লাইন দেওয়া ছিল এখানে ছোট করে, এখানে যে জাস্ট লাইক এখানে বলছে যে হচ্ছে চেঞ্জ স্পেলিং টু সাব পোর্টাল সি। সো ও বুঝতে পেরেছে যে আমি আসলে সাব পোর্টালকে ইন্ডিকেট করছি, এবং সে হচ্ছে আমাকে এরর না দিয়ে হচ্ছে কোডটা হচ্ছে রান করে দিচ্ছে, বাট স্টিল আমাকে কিন্তু বলছে যে তুমি হচ্ছে স্পেলিং চেঞ্জ করো। মানে কত ইন্টেলিজেন্ট হয়ে গেছে সবাই, সব কিছু কি জোস। ওকে, সো আবার লজিকে চলে আসি। যে লজিকে চলে আসলে যেটা হবে যে মেইনলি কি হচ্ছে আমাদের এখানে, যে আমাদের যে আসলে সাব পোর্টালটা ওর সাথে কিন্তু 50 যোগ হয়ে কিন্তু আমাদের টোটাল প্রাইসটা, তাই না? তো তার মানে কিন্তু টোটাল প্রাইসটা কিন্তু যেটা হচ্ছে যে 50 অ্যাড হওয়ার পরে আমাদেরকে এই প্রাইসটা দেখাচ্ছে। সেটা কিন্তু খুবই সিম্পল একটা লজিক, যে আমি আসলে এখানে যা কিছু করছি ওটার সাথে জাস্ট 50 টাকা এক্সট্রা যোগ হবে। তো আমি কিন্তু ওই কাজটাও কিন্তু এখানেও করতে পারি, যে আমি আমার হচ্ছে এই কোডের মধ্যে ইনক্রিমেন্ট করার সময়, তাহলে কিন্তু আমার আসলে এই টোটালটা কিন্তু দুই জায়গায় দরকার নেই, যে কার্ড টোটাল আর টোটাল দরকার নেই, আমি কিন্তু একটা দিয়েই কিন্তু দুইটার কাজ করে ফেলতে পারি। আচ্ছা, আপাতত হচ্ছে দুইটাই থাক, আর তো চেঞ্জ করতে এখন ইচ্ছাও করছে না। বাট এটা আমি এভাবে করতে পারি যে আমার এখানে যে টোটালটা ছিল এই টোটালের হচ্ছে ইনার টেক্সট কি হবে, যে আমার যে সাব টোটালটা আছে এটা একটু নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে আমার যে সাব টোটালটা আছে, আমার এই সাব টোটালের ইনার টেক্সটটাকে আমি চাচ্ছি হচ্ছে নাম্বারে কনভার্ট করতে, কারণ এইটার ভ্যালুটাই কিন্তু হচ্ছে আমার এখন এইগুলার হচ্ছে যোগফলটা, এবং তার সাথে আমি হচ্ছে 50 যোগ করব বিকজ এটা আমার ডেলিভারি চার্জ। এবং সাব টোটাল আবার মনে হয় লিখেছিল ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং লাস্টে যেটা করব যে আমরা হচ্ছে টাকাটা হচ্ছে অ্যাড করে দেবো, কারণ এই টাকাটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এবং আমি যদি এখন কোডে যাই, তাহলে যদি হচ্ছে এখন প্লাস করি, সো ন্যান চলে আসছে। হোয়াই ন্যান চলে আসছে? ন্যান তো আসার কথা না। এবং ন্যান আসছে কেন জানেন? বিকজ ন্যান আসছে কারণ আমি এখানে টাকা হচ্ছে অ্যাড করেছি, এবং ও যখন এটাকে নাম্বারে কনভার্ট করতে চাইছে ও তখন বলছে যে তোমার তো আসলে এখানে আমি এই 536কে আমি নাম্বারে কনভার্ট করতে পারতাম, কিন্তু 536 টাকাকে আমি আসলে নাম্বারে কনভার্ট করতে পারবো না। সো আমরা একটা জিনিস করতে পারি এখানে, যে লাইক হচ্ছে লেট সাব
এবং এখানে যে বলতে পারি জাস্ট এই জিনিসটা, এটা যদি আমি কাট করে এখানে নিয়ে আসি তাহলে মানে আমি এখন সিম্পলি হচ্ছে এখানে আমি সাব রাখলাম, সাব রেখে হচ্ছে টাকা অ্যাড করে ফেললাম, এবং এখানেও আমি যেটা করব এখানে আমি হচ্ছে আর নাম্বারে কনভার্ট করতে হবে না, বিকজ ইটস অলরেডি এ নাম্বার এবং জাস্ট সাব প্লাস 50 প্লাস টাকা। ওকে, সো যদি এখানে আসি এখন, টোটালও চেঞ্জ হচ্ছে এবং আমার সাব টোটালও চেঞ্জ হচ্ছে, জাস্ট টোটাল প্রাইসে আমার হচ্ছে 50 টাকা হচ্ছে এখন এক্সট্রা অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পরে চেঞ্জ হচ্ছে। বাকি আসলে কি, বাকি হচ্ছে আমার এই পেয়েবল টোটাল এবং আমার হচ্ছে কার্ড টোটাল। সো এই কার্ড টোটালটাকে আসলে চেঞ্জ করে দিই, কার্ড কথাটা উঠিয়ে দিই, কারণ এটা আর দরকার নেই কার্ড কথাটা। সো ইটসেলফ এ টোটাল, কারণ কার্ড টোটাল দিলে আসলে জাস্ট কনফিউশন ক্রিয়েট হবে। সো এটাও টোটাল, ওটাও টোটাল, দুইটা হচ্ছে একই জিনিস শো করছে। সো এটাকে আমার চেঞ্জ করতে হবে। তার মানে এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এই জায়গার মধ্যে এইটারও হচ্ছে কি করতে পারি, যে এটা কিন্তু আমরা এখানে করে ফেলতে পারি। লাইক যদি আমি বলি যে হচ্ছে লেট টোটাল অ্যামাউন্ট, আমি সংক্ষেপে হচ্ছে আচ্ছা আমি এমটি দিলাম, এবং এটা বলতে পারি যে আমার যে সাব ছিল এই সাবের সাথে হচ্ছে 50 যোগ হবে আমার। তার মানে এটা হচ্ছে আমার এখানে আর কিছুই করা লাগবে না, এটা হচ্ছে স্ট্রিং থাকলো টোটাল অ্যামাউন্ট, এবং এটা হচ্ছে প্লাস টাকা, এবং আমার হচ্ছে পেয়েবল যেটা ছিল পেয়েবল ডট ইনার টেক্সট আমার এই সেম জিনিসটা হবে, যে টোটাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে আমার এই টাকা, এবং আমার যেখানে যে কার্ড টোটাল ছিল কার্ড টোটালটাও কিন্তু আমার এখন সেম জিনিস হবে। সো এই তিনটা জিনিস কিন্তু আমাকে হচ্ছে একই ভ্যালু কিন্তু হচ্ছে রিপ্রেজেন্ট করছে, আমার কার্ড টোটাল, আমার টোটাল এবং পেয়েবল টোটাল তিনটাই কিন্তু একই ভ্যালু। সো আমরা জাস্ট এভাবে কিন্তু বলে দিতে পারি, এবং আমরা চাইলে এই জিনিসটাকে এভাবেও করতে পারতাম, এই জায়গায় এই কাজটা করে ফেলতে পারতাম, যে প্লাস টাকার হিসাবটা, তাহলে কিন্তু আরও কাজ কমে যেত। জাস্ট এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট প্রতিবার হচ্ছে আর এই যোগ করার কোনো প্রয়োজন পড়ছে না, সরাসরি কিন্তু ও হচ্ছে অ্যাজ এ স্ট্রিং হচ্ছে আমাদেরকে রিটার্ন দিচ্ছে। ওকে, দেখি একটু 408 হচ্ছে 586, আসলে এখানে আবার টাকা লাগবে না, সো এখানে একটা প্রবলেম আছে, ওরা টাকা দিয়েছে এখানে। ওকে গ্রেট, মাঝখানে একটা স্পেস অ্যাড করে দিই টাকার, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে ভিজুয়ালি। ওকে, সো 586 টাকা, এবং টাকার কথা যেহেতু চলে আসছে তাহলে এখানে একটু টাকার কথাটা একটু অ্যাড করে দিই। এখানে টাকা অ্যাড করলে প্রবলেম দিবে, টাকাটা অ্যাড করতে হবে হচ্ছে এখানে। ওকে, সো ইনিশিয়াল পেজে 332 টাকা প্লাস করলাম, এই তো এখন টাকা চলে আসছে, এটা একটা ঝামেলা। এটা কি করে সলভ করা যায়? আচ্ছা, আমরা তো হচ্ছে ইনক্রিমেন্টে এখন এই কোড অ্যাড করিনি, সো এটা আগের জায়গায় যে থেমে আছে। এটা আমরা করতে পারি এরকম করে, এটা কয়েকভাবে ফিক্স করা যায়। ইজি ফিক্স হচ্ছে ওই যে আগের মতো করে, যে টোটাল অ্যামাউন্টে আমরা এই জায়গায় টাকা অ্যাড না করে দিয়ে আমরা এটা এভাবে রাখলাম, এরপর জাস্ট হচ্ছে কার্ড টোটালে যেহেতু টাকার কথা আছে এবং টাকা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এরপর না কার্ড টোটাল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট এবং এখানে, সো টাকা এখানে চলে আসছে, এখানে আর আসবে না, ওটা আগের জায়গায় থাকবে। সো আমি যখন প্লাস করব এখানে আমার হচ্ছে টাকা অ্যাড হচ্ছে, এইসব জায়গায় সব টাকা অ্যাড হচ্ছে, এবং 50 টাকা এখানে হচ্ছে একটু স্পেস দিয়ে দেই, কারণ 50 টাকারও স্পেস দরকার, সবারই স্পেস দরকার। ওকে, সো আই হোপ হচ্ছে এই স্ট্রাকচার ঠিক আছে এবং মোটামুটি সব ঠিক আছে। 1224, 128, তো যোগ করে 1402 টাকা, 1402 টাকা, 1402 টাকা এবং 1352 টাকা। ওকে, সো ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে আমরা যে কাজগুলো করার দরকার ছিল এটা করতে পেরেছি, এটা চেঞ্জ হচ্ছে না বিকজ এই কোডটা এখন আপডেট করা হয়নি।
আমি জাস্ট এইটুকু পুরা জিনিসটা হচ্ছে এখানে কপি করে আমি এই ইনক্রিমেন্টের এখানেও হচ্ছে পেস্ট করে দিচ্ছি। সো এখন আমার দুটো ইনক্রিমেন্টই কাজ করবে। সো এখানেও যেটা কাজ করবে এখানেও হচ্ছে সেটা কাজ করবে। সো সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে আমার। ওকে ফাইন। ইনক্রিমেন্ট যদি কাজ করে ডিক্রিমেন্টও কাজ করতে হবে, কারণ কমালে কিন্তু এখানে কিন্তু ভ্যালুটা কমবে। সো এটার লজিকটা কি হবে? ইনক্রিমেন্টের লজিক যদি আমার এটা হয় তাহলে ডিক্রিমেন্টের লজিকটা আমার কি হবে? আমরা যখন ডিক্রিমেন্ট করছি তখন আসলে কি হচ্ছে এখানে বেসিক্যালি? এনি আইডিয়া? ডিক্রিমেন্ট করার সময় আসলে কি হচ্ছে লজিকটা এখানে? জাস্ট পাশাপাশি রাখি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই পেজটা, এবং আমি যখন ইনক্রিমেন্ট করছি ভ্যালুতে ইনক্রিজ হচ্ছে, যখন আমি ডিক্রিমেন্ট করতে যাব তখন আসলে এখানে কি হবে? সবাই কনফিউজ হয়ে বসে আছেন মেবি যে এটা তো অনেক কিছু হয়ে গেল, এভাবে তো চিন্তা করিনি যে কি হতে পারে। আচ্ছা আমি বলে দিচ্ছি, বেশি হচ্ছে চিন্তা করতে হবে না যে অনেক লাইক ডিক্রিমেন্টের এখানে কি হতে পারে। ডিক্রিমেন্টের এখানে হতে পারে যে আমার আসলে তো কিছু বলবেন, আমি ভাবছিলাম কেউ হয়তো রাসেল বলবে। ভাই, একই কোডই তো কপি পেস্ট করলে এটা হয়ে যায়, হুম, কারণ আমাদের তো এই বাটন হিসাবে কাজ করছে এখানে। মূলত বেসটা তো এখানে আইটেমের প্রাইস থেকেই কাজ করছে। তো আইটেম প্রাইস তো অটো পরিবর্তন হচ্ছে, বাকি তো আমার মনে হয় যে কপি পেস্ট করলেই হয়ে যাবে, এখানে নতুন কোনো কাজের দরকার নেই। এক্স্যাক্টলি ভাইয়া, মানে আমি যেটা চাচ্ছিলাম যে অ্যান্সারটা শুনতে আপনি একদম আমাকে সেটাই বলেছেন যে আমার এখানে ডিক্রিমেন্ট আসলে আমার কিছুই করা লাগবে না। আমার এখানে যে কোডটা ছিল এই কোডটা কপি পেস্ট করলে ডিক্রিমেন্টও কাজ করবে। কেন কাজ করবে দেখেন, আমরা আসলে এখানে বেস প্রাইসটা কোত্থেকে নিচ্ছি? আমরা কিন্তু ওদের যে ইনার টেক্সটটা ছিল আমরা কিন্তু সেখান থেকে কিন্তু প্রাইসটা পিক করছি। পিক করার পর কিন্তু সেখানে আমরা হয়তো কিছু যোগ বিয়োগ করছি, অ্যাড করছি এখানে ডমের মধ্যে। বাট এই বেস প্রাইসটা দেখেন আমার কিন্তু এখানেই চেঞ্জ হচ্ছে এটা। সো আমার ওকে কিন্তু আলাদা করে চেঞ্জ করার কোনো দরকার নেই, ও কিন্তু অলরেডি প্লাস মাইনাসে করলে কিন্তু চেঞ্জ করে ফেলছে। আমার কাজটা হচ্ছে আমি এখানে যেভাবে ডমটা আপডেট করেছি আমার ডিক্রিমেন্টের সময়ও ঠিক একই ওয়েতেই ডমটা আপডেট করতে হবে। সো আমি যদি জাস্ট এখানে আসি, আসার পর যদি এইটুকু জিনিস হচ্ছে কপি করি, কপি করার পর যদি ডিক্রিমেন্টও অ্যাড করে দিই আপনারা দেখবেন যে সারপ্রাইজিংলি এই কোডটা পুরোপুরি কাজ করছে। এখানে হচ্ছে আমাকে কোনো এরর দিচ্ছে না, কিছু দিচ্ছে না। জাস্ট এই কোডটাই আমি হচ্ছে কপি করে দিলাম, এবং কপি করার পরে আমার হচ্ছে একটা ব্র্যাকেটে হচ্ছে প্রবলেম দিয়েছে। ব্র্যাকেটে কি প্রবলেম দিয়েছে, কেন প্রবলেম দিয়েছে এটা বলছে এখানে শেষ। আচ্ছা ওকে, তার মানে ওইখানে প্রবলেম দিলে এখানেও প্রবলেম দিয়েছে। ওকে, সো আমি যদি এখন টেস্ট করে দেখতে চাই এটাকে, ইনক্রিমেন্ট করলাম 408 128 যোগ হয়ে 536, 50 যোগ হয়ে 586, 586 সব কিছু ডিক্রিমেন্ট করলাম, আবার হচ্ছে 382। সো আগের জায়গায় কিন্তু চলে আসছি। ইনক্রিমেন্ট করছি প্রাইস বাড়ছে, ডিক্রিমেন্ট মানে ইনক্রিমেন্ট করছি প্রাইস বাড়ছে, ডিক্রিমেন্ট করছি প্রাইস কিন্তু কমছে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আমার যে প্রাইসিং যে চেঞ্জটা ছিল দুইটার জন্য আমার হচ্ছে সেম লজিক সেম কোড। সো ইনক্রিমেন্ট করেই কিন্তু আমার ডিক্রিমেন্ট হয়ে গেছে। তো যেহেতু হচ্ছে ইনক্রিমেন্ট করি আমার ডিক্রিমেন্ট হয়ে গেছে, আমরা কিন্তু চাইলে কিন্তু এই বাঞ্চ অফ কোডকে আমরা কিন্তু একটা ফাংশনে কনভার্ট করে ফেলতে পারি। বিকজ অফ কি, কাজটা কিন্তু আমাদের কাইন্ড অফ একই হচ্ছে, কাজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমরা চাইলে এই কোডটাকে একটা ফাংশনে করতে পারি। ফাংশনে করার জন্য আমি যদি একটু এখানে আসি, একদম এই প্রথম দিকে এই জায়গাটা এসে আমি যদি বলি হচ্ছে ফাংশনস, এবং এই কোডটাকে হচ্ছে ফাংশনে কনভার্ট করবো। ফাংশনে বললাম হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট
ফাংশনের নামই দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে ফাংশন আমাকে দুইটা মানে প্যারামিটার পাস করতে লাগবে, তো দিলাম হচ্ছে বুক 1 এবং তারপর একটা দিলাম হচ্ছে বুক 2। সো দুইটা প্যারামিটার আমি এখানে রাখলাম। রাখার পর আমি যেটা করব যে এই যে আমার এখানে কি কি জিনিস হচ্ছে এটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমার যেহেতু আমি ফাংশনে কনভার্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ফাংশনটা আমি এই 4 জায়গায় যে কোনো জায়গা থেকে কল করি না কেন কাজ করবে আমার। সো এটা কাজ করাতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই কোডটা আমার এমনভাবে থাকতে হবে যেন হচ্ছে জাস্ট এই অ্যাট্রিবিউটগুলো দিয়েই আমি হচ্ছে কোডটাকে কাজ করাতে পারি। তাহলে অ্যাট্রিবিউটগুলো আসলে কি লাগবে এখানে? অ্যাট্রিবিউটগুলো দেখেন এই কোডে আসলে কোন জিনিসগুলো সব জায়গায় কনস্ট্যান্ট থাকছে আর কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। কনস্ট্যান্ট কিন্তু মোটামুটি এই সব কিছু কিন্তু কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে খালি আমার এই যে এই জিনিসটা যে প্রাইস বুক 1 আর হচ্ছে প্রাইস বুক 2, এটা কিন্তু জাস্ট চেঞ্জ হচ্ছে, বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট আমার। আমি যদি জাস্ট এই জায়গায় হচ্ছে অ্যাট্রিবিউটগুলো আপডেট করে দিই, যেটা হচ্ছে আমার বুক 1 এবং এটা হচ্ছে আমার বুক 2, আচ্ছা আমি এটা কি করতে পারি, তাহলে কিন্তু আমাকে আমার এই অ্যাট্রিবিউট থেকে হচ্ছে এটা নিচ্ছে এবং বাকি সব কিছু সেম আছে। এবং এখানে কল করার সময় আমি কি করব, এই জায়গায় এসে কল করার সময় আমি করব যে হচ্ছে কি জানি ছিল ফাংশনটার নাম, ইনক্রিমেন্ট। আমরা ফাংশনের প্যারামিটারের ভিতরে ইনার টেক্সটটা তো দরকার নেই, শুধু তো ফাংশন তো ক্যারি করছে বুক 1 বুক 2 এর ভ্যালু, তো নাম্বার 1 প্লাস নাম্বার 2। ও এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এটা পাস করে দিলেও হয়ে যাচ্ছে, সো এটা আর প্রয়োজন পড়ছে না। আমি যদি হচ্ছে ডাইরেক্ট যদি এটা পাস করে দিই ভ্যালুটা, যে কোথায় গেল ফাংশনটা, এই যে ফাংশনটাকে আমরা যদি সরাসরি এটা পাস করে দিই যে প্রাইস বুক 1 ডট ইনার টেক্সট আর কমা দিয়ে হচ্ছে প্রাইস বুক 2 ডট ইনার টেক্সট, তাহলে হচ্ছে আমার এইটারও প্রয়োজন পড়ছে না, বিকজ অফ এটা দিয়ে কিন্তু সরাসরি আমি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ভাইয়া কি এটাই বুঝতে চেয়েছিলেন? ওকে ওকে ওকে, সো হ্যাঁ লজিক ঠিক আছে, এবং আমরা সরাসরি হচ্ছে আমাদের তাহলে আর এই লেখাটার কোনো প্রয়োজন পড়ছে না, জাস্ট ওই দুইটার ভ্যালু আমরা দিতে পারছি। তো এই ফাংশন কল করার সময় যদি আমি বলি যে এখানে আমি হচ্ছে ফার্স্টে যেটা করলাম যে এটা পাস করে দিলাম, আর হচ্ছে আর কি করব যে প্রাইস বুক 2 কই, কেন এখানে বুক 2 আসছে না, এই যে প্রাইস ডট ইনার টেক্সট, এবং এইটুকু কোড আমি হচ্ছে কাট করে ফেলি যেহেতু এটা আমার আর লাগছে না। এবং সব জায়গায় কিন্তু শুধুমাত্র হচ্ছে এই ফাংশনটাকে যদি আমি কল করে দিই, কল করে দেওয়ার পর কিন্তু কতগুলো কোডকে আমি সেভ করতে পারছি, আমার হচ্ছে এই কোডগুলো আর লাগবে না, আমি জাস্ট হচ্ছে এই ফাংশনটা দিয়ে রিপ্লেস করে ফেলি এই কোডগুলোকে। এবং আমরা হচ্ছে আস্তে আস্তে একটু ফাংশনাল প্রোগ্রামিংয়ের দিকে যাব এবং চেষ্টা করব পরে মানে আমাদের এই পুরা যে কোডগুলো ছিল পুরোটাকে হচ্ছে ফাংশনে হচ্ছে কনভার্ট করে ফেলতে, যে জিনিসগুলোই হচ্ছে আমাদের রিপিটেটিভ টাস্ক আমরা সেগুলোকে হচ্ছে ফাংশনে কনভার্ট করে ফেলবো। সো প্রথম রিপিটেটিভ টাস্ককে ফাংশনে কনভার্ট করে ফেললাম, যে আমরা কি করতে পারছি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারছি এভাবে, এবং এই পুরো জিনিসটা একটা ফাংশন দিয়ে হয়ে যাচ্ছে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা। এখন সেভ করে দেখি যে আসলে যে আইডিয়া নিয়ে আমরা করলাম এটা কাজ করছে কিনা। তার মানে যদি এখন এখানে যদি প্লাসে ক্লিক করি আপডেট হচ্ছে কিন্তু সব কিছু ভ্যালু, সো এখানেও যদি ক্লিক করি এক্স্যাক্টলি আমার কিন্তু কোড কাজ করছে। এবং এখন কিন্তু আমার এই কোড রান হওয়ার জন্য আগে যেটুকু সময় দরকার ছিল, যেটুকু মেমোরি খরচ হতো, এই সব কিন্তু সেভ হয়ে যাচ্ছে, বিকজ আমার এই একই কোডই আমার, এবং দেখতে কিন্তু সুন্দর লাগবে আমাদের কোডটা। সো এই যে একই রিপিটেটিভ কোড প্রতিবার হচ্ছে কল হচ্ছিল এখান থেকে, সো দেখতে আসলে কি যে কোডগুলো সব একসাথে হয়ে একটা হচ্ছে মানে কোডগুলো পড়তে গেলেও ভাল লাগবে না যে বারবার রিপিটেটিভ কোড হচ্ছে এখানে কল হচ্ছে। এবং আমরা এখানে যেটা করলাম এটাকে কিন্তু আমরা একটা ফাংশনে কনভার্ট করে দিলাম, ফাংশনে কনভার্ট করে কিন্তু হচ্ছে পাঠিয়ে দিলাম ওকে, আচ্ছা ঠিক আছে তুমি এখন ওইখানে চলে যাও, ওইখানে যে হচ্ছে তুমি এই ভ্যালুগুলা হচ্ছে তুমি দিয়ে হচ্ছে কাজ করো। এবং একটা জিনিস খেয়াল করেন, একটা মজার জিনিস খেয়াল করেন, আমরা চাইলে কিন্তু এইটাকেও আমাদের ফাংশনে কিন্তু পাঠিয়ে দিতে পারি, বিকজ অফ এই জিনিসটা এখানে যে আছে এই জিনিসটা এখানেও কল করেছে, এই সেম জিনিসটা কি এখানে কল করেছে,
এখানেও কল করেছে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে আসলে হচ্ছে বুক 2 আসছে, সো এখানে আর হচ্ছে বুক 1 নেই, এখানে কিন্তু বুক 2 হয়ে গেছে। এই জায়গাটায় তাহলে কি করা যায়? এই জায়গাটা একটু অন্যভাবে কাজ করা যায়। তার মানে আমাকে হচ্ছে এখানে ভ্যালু পাঠাতে হবে, ভ্যালু পাঠিয়ে তারপর আমি হচ্ছে এই ভ্যালুটা আমি এখানে নিয়ে আসবো, ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আর যদি হচ্ছে ভ্যালু যদি হচ্ছে না পাঠাতে চাই, আমি যদি হচ্ছে এটা পাঠাতে চাই হচ্ছে প্যারামিটারে, এটা পাঠালে কিন্তু যেটা হবে যে আমি সরাসরি হচ্ছে কি করতে পারবো যে এইটার সাথে আবার হচ্ছে না, প্রাইজের একটা গন্ডগোল আছে। সো এটা আসলে আর দরকার নেই লাইনটা অ্যাড করার জন্য, বিকজ আমাদের যেহেতু হচ্ছে প্রাইসগুলো ডিফারেন্ট এবং প্রাইসগুলো আমরা আসলে স্ট্যাটিক নিচ্ছি, তাহলে এই ফাংশনে পাস করলে আসলে এটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করবে, কারণ যেহেতু হচ্ছে প্রাইসটা আমার এখানে স্ট্যাটিক। সো এখানে ফাংশনে কনভার্ট করতে গেলে এই জিনিসটা একটা ক্ল্যাশ লেগে যাবে। আচ্ছা, আপাতত আমরা এটুকু কোড ফাংশনে রাখলাম, পুরো কোডটা কমপ্লিট করি কারণ এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, এখন কিন্তু আমাদের রিমুভের কাজ বাকি। সো যখন আমি বইটাকে হচ্ছে রিমুভ করে দিতে চাচ্ছি, যে বইটাকে আমি আর রাখবো না আমার এখানে, এখানে যা কিছু ছিল সব হচ্ছে রিমুভ করে ফেলবো। সো রিমুভ করলে আবার এখন কি কাজ করবে? একটা জিনিস চিন্তা করি আমরা, রকমারিতে আছে, চিন্তা করতে লাগবে না। এখানে যে বইটা ছিল আরেকটা বই এখানে অ্যাড করতে হবে, না হলে কার্ডটা আবার এমটি হয়ে যাবে। সো অ্যাড করলাম এখানে, অ্যাড করার পর আমার এই সবগুলো বইয়ের হচ্ছে টোটাল মানে যোগফল হচ্ছে এখানে দেখাচ্ছে। আমি যদি এখন রিমুভ করি, এটা রিমুভ করার পর দেখেন প্রাইসটা কিন্তু এই বইটার প্রাইস কিন্তু পুরাপুরি হচ্ছে বাদ হয়ে গেছে ওখান থেকে, তাই না? ওই বইটার প্রাইস কিন্তু আর নেই আমাকে। আমি যদি আবার আনটো করি তাহলে কিন্তু চলে আসছে জিনিসটা, রিমুভ করলে আবার চলে যাচ্ছে। সো এখানে কাজ করছে কি করে ব্যাপারটা, যে আমার কিন্তু যে বেস যে প্রাইসটা বা হচ্ছে আসলে আমার এখানে কয়টা এখানে ছিল, এখানে যে প্রাইসটা মেনলি হচ্ছে আমার এখানে এই প্রাইসটা। সো এখানে যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা কিন্তু সরাসরি কিন্তু ডিডাক্ট হয়ে যাচ্ছে, যা থাকছে না আমার এখানে, বাদ চলে যাচ্ছে। টোটাল প্রাইস যেটা ছিল আমার, টোটাল প্রাইস থেকে এই প্রাইসটা হচ্ছে বাদ চলে যাবে, তখন কিন্তু আর থাকবে না, যেহেতু আমি হচ্ছে রিমুভ করে ফেলেছি ওখানে। সো যদি আমি এখন ওই লজিকটা আবার এখানে দাঁড় করাতে চাই যে আমার হচ্ছে রিমুভের জন্য, তাহলে এখানে কি হবে? তাহলে ফার্স্টেই চিন্তা করতে হবে যে এখানে আমার কি বাদ দিতে চাচ্ছি আমি। সো বাদ দিতে চাইছি, আমি যদি একটা ভ্যারিয়েবল নিই হচ্ছে ডিডাক্ট নামে, যে আসলে কি বাদ দিব। সো বাদ দিব হচ্ছে আমার কার্টের মধ্যে আচ্ছা, তাহলে আমার আগে সাবটোটালটা লাগবে। সো লেট না, আমার তো সাবটোটাল হচ্ছে অলরেডি হচ্ছে একটা সাবটোটাল ডট ইনার টেক্সট, এটার ভ্যালুটা লাগবে। ওকে হচ্ছে, হ্যাঁ লজিক বুঝে গেছি, এটা আগে দেওয়া লাগবে না, আমি এখানে সরাসরি করে ফেলি যে আমার সাবটোটালের ইনার টেক্সটে যে ভ্যালুটা আমার ছিল, এই ভ্যালুটার সাথে আসলে মাইনাস হবে কি, মাইনাস হবে আমার হচ্ছে এখানে রিমুভ বুক 1, তাই তো? রিমুভ বুক 1 দিলে আমার হচ্ছে বুক 1-এর যে হচ্ছে প্রাইসটা এখানে ছিল, যে এই যে প্রাইস বুক 1 ডট ইনার টেক্সট, এটা হচ্ছে মাইনাস হবে। এটা হচ্ছে আমার ডিডাক্ট প্রাইস, মানে এটা হচ্ছে আমার আপডেটেড প্রাইস। তো এই প্রাইসটাই হয়ে যাবে আমার, যে আমি যদি হচ্ছে সাবটোটাল ডট হচ্ছে ইনার টেক্সটে যাই, এটা হচ্ছে আমার হচ্ছে ডিডাক্ট প্রাইসটা এখানে বসবে, এবং আমার হচ্ছে যে কার্ট টোটাল ডট ইনার টেক্সটে গেলেই আমার কি হবে, যে এই সাবটোটালের হচ্ছে যে প্রাইসটা ছিল ওটার সাথে হচ্ছে 50 যোগ হবে। তারপর আমি বলতে পারি এখন যে আমার আগের যে প্রাইসটা ছিল হচ্ছে টোটাল অ্যামাউন্টটা, এটা এখন চেঞ্জ হয়ে হবে টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে সাবটোটাল ডট ইনার টেক্সট
বা সাবটোটাল ইনার টেক্সট না দিয়ে আমি এটা বলতে পারি হচ্ছে যে ডিডাক্ট প্লাস 50। এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা, এবং এই অ্যামাউন্টটাই আমার হচ্ছে এখানে যোগ হয়ে যাবে, টোটাল অ্যামাউন্ট। এবং নেক্সটে যে আমার হচ্ছে টোটাল ডট ইনার টেক্সট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে প্লাস টাকা, এবং তারপরে যে আমার যে পেয়েবল টোটাল মানে পেয়েবল ডট ইনার টেক্সট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট প্লাস টাকা। ওকে, দেখি এটা লজিকটা কাজ করে কিনা। আমি যদি এখন এখানে আসি, সব কিছু ঠিকঠাক আছে, এটা রিমুভ করলাম। সো এখানে হচ্ছে ন্যান চলে আসছে। ন্যান কেন চলে আসছে? টোটাল অ্যামাউন্ট যেটা হয়েছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ডিডাক্ট ডট 50, এখানে সবগুলো ন্যান চলে আসছে। আচ্ছা, আগের জায়গায় আসো বাচ্চারা, সবগুলো যেহেতু ন্যান আসছে, এখানে প্রবলেমটা হয়েছে ডিডাক্টে যেটা আমি করেছি সাবটোটালের হচ্ছে ইনার টেক্সট থেকে হচ্ছে ভ্যালুটা নিয়েছি, এবং তার সাথে মাইনাস করেছি হচ্ছে বুক ওয়ানের ইনার টেক্সট। সো সাবটোটাল ইনার টেক্সটে কিন্তু আমার ওই যে টাকার কথাটা কিন্তু চলে আসছে, এটার জন্যই যে এখানে কিন্তু টাকা লেখাটা আছে। সো এই টাকা লেখা দিয়ে যখন হচ্ছে আমি মাইনাস করতে চাচ্ছি, তখনই কিন্তু আমাকে এখানে মানে মেনলি হচ্ছে নাম্বার কনভার্সন এই জায়গাটায় প্রবলেম দিচ্ছে। সো আমার যেটা করতে হবে যে এই টাকার কথাটা বাদ দিতে হবে। টাকা যদি বাদ দিতে চাই তাহলে কি করা যায় এখানে? সো জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেল টাকার কথাটার জন্য, কারণ টাকাটাকে হচ্ছে বাদ দিতে হবে আমার। আচ্ছা, আমি একটু অন্য লজিকে চিন্তা করতে পারি, টাকাটা হচ্ছে বাদ দেওয়া লাগবে না। আমি চিন্তা করি যে আমার টোটালের যে ইনার টেক্সটটা ছিল, এখানে কিন্তু সরাসরি হচ্ছে ভ্যালুটা আছে, তাই না? আচ্ছা, এখানে ভ্যালুটা আমি আপডেট করে ফেলি, 382 রাখি। তাহলে এই যে এই ভ্যালুটা আছে, আমি যদি এই ভ্যালু থেকে যদি নেওয়ার পরে লাইক কার্ড টোটাল ডট ইনার টেক্সট, এই ভ্যালুটার সাথে আমি হচ্ছে যে আমার যে বুক ওয়ানের ইনার টেক্সট ছিল ওটা আমি নিলাম, এবং ওটা নেওয়ার পর আমাকে আরেকটা জিনিস করতে হবে যে এটার সাথে তো আবার হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে মাইনাস করে দিতে হবে। তো এটা যদি আমি মাইনাস করে দেই, বা এটা মাইনাস না করে আমি জাস্ট এখানে বললাম যে আমার এই ডিডাক্টের জায়গায় টোটাল অ্যামাউন্টটা আমি রাখলাম, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার এইটা এখন, আর এখানে আমার ডিডাক্ট প্রাইসটা হবে টোটাল অ্যামাউন্ট -50। সো এখন সব ঠিকঠাক মতো কাজ করবে। আমি যদি এখন এখানে আসি, এখানে হচ্ছে লাইক পেজ রিলোড দিলাম, 382, 332, 50, রিমুভ করি একটু, 178, এখানে 128, বিকজ অফ এখানে টাকাটা অ্যাড করতে হবে আমার সাব টোটালের মধ্যে। ওকে, সো এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে, বিকজ তখন আমাদের যে প্রবলেমটা হচ্ছিল আমরা হচ্ছে সাবটোটাল ইনার টেক্সট থেকে হচ্ছে ভ্যালুটা নিয়ে কনভার্ট করার চেষ্টা করছিলাম নাম্বারে, বাট এটা যেহেতু কোনো নাম্বার না, কারণ এর সাথে হচ্ছে টাকা কথাটা আছে, ওটার জন্য হচ্ছিল কি যে প্রবলেম চলে আসছিল। এখানে প্রবলেম দিয়ে বলছিল যে তুমি আসলে যেটা করতে চাইছো সেটা তো আসলে টাকা না, মানে নাম্বার না। তো এই জন্য আমাকে হচ্ছে ন্যান রিটার্ন করছে। এটা ন্যান রিটার্ন করা মানে ন্যান মাইনাস হচ্ছে একটা নাম্বার, ওটার আউটপুটও ন্যান, এবং বাকি সব জায়গায় হচ্ছে ন্যান চলে আসছে। তো এখন হচ্ছে এটা প্রবলেমটা হবে না। এটা আমি যদি হচ্ছে এখানে আসি, রিমুভ করি, রিমুভ করলে কিন্তু শুধুমাত্র হচ্ছে এখন এই বইটার প্রাইস আছে এবং 50 যোগ 178 আছে, তার মানে আমাদের হচ্ছে রিমুভটাও ডান। সো রিমুভ যদি করতে পারি, তার মানে আমি তখন আন্ডো করি, আন্ডো করলে কী হবে যে বইটা চলে আসে মানে কিন্তু এটা কিন্তু আবার অ্যাড হয়ে যাওয়া। সো কাইন্ড অফ কিন্তু এইটারই কিন্তু হচ্ছে রিভার্স ওয়ে হচ্ছে আন্ডো হতে। সো আমি যেটা করছিলাম এখানে হচ্ছে মাইনাস করছিলাম, ওখানে জাস্ট কী করতে হবে, প্লাস করতে হবে, কারণ ওইটাকে আমি আর এখন মাইনাস করবো না। আমি যদি আবার এই কোডটাই যদি এখানে নিয়ে আসি, আন্ডোতে যদি পেস্ট করি,
তাহলে কি করতে হবে যে এই বইটা হচ্ছে প্রাইস মাইনাস হয়ে গেছিলো, এখন এই বইটার প্রাইস হচ্ছে আমার এখানে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে একটা জিনিস হচ্ছিল ডিডাক্টে গেলে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, এগুলো আর চেঞ্জ করতে হবে না। সো জাস্ট টেস্ট করে দেখি, মাইনাস করছি 178, 128, এখানে 178, সব ঠিক আছে। আনডো করছি, আবার 204 চলে আসছে, প্রাইস যোগ হয়ে 332 এবং 382, ইয়া। সো ঠিকঠাক মতো একদম কাজ করছে। যে আমি যখনই হচ্ছে এখানে ডিলিট করছি, ডিলিট করার পর যখন আবার হচ্ছে আনডোতে যাচ্ছি, সব ঠিকঠাক মতো কাজ করছে। আর এখানে হচ্ছে ক্লোজ বাটনে, আচ্ছা ক্লোজে কিন্তু একটা কাজ করা যায় গাইস। ক্লোজের এখানে হচ্ছে যে প্রবলেমটা আমার কাছে পরে মনে পড়েছিল, একটা জিনিস দেখেন, আমি যখন ডিলিট করি, ডিলিট করার পর যদি আমি ক্লোজে ক্লিক করতে চাই, ডিলিট করলেও কিন্তু আমি কিন্তু আসলে ডম থেকে হাইড করে ফেলছি, বাট ডিলিট করছি না। আমার কিন্তু ডমে কিন্তু এখন ওর অস্তিত্বটা আছে, ওর অস্তিত্ব আমার দরকার, বিকজ অফ ওর ভ্যালুগুলো কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কিন্তু দরকার যে আসলে যে আইটেমটা আমার কার্টে ছিল ওর ভ্যালুগুলো কী, কারণ ভ্যালুগুলো যদি আমি না জানি, সব যদি ডিলিট করে দিই, তাহলে আন্ডো করলে কিন্তু এই পুরো জিনিসটাকে আমার ক্রিয়েট করা লাগবে, এবং এটা আসলে অনেক বড় একটা হ্যাসেল। কিন্তু আমি জাস্ট সিম্পলি হচ্ছে ডিসপ্লে হচ্ছে মানে নান এবং হচ্ছে ডিসপ্লে ব্লক দিয়ে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগাতে পারি। বাট একটা জিনিস খেয়াল করি, আমি যখন হচ্ছে এখানে ক্লোজে ক্লিক করব, আমি কিন্তু চাইছি না যে ওইটা আমার আর হচ্ছে প্রয়োজন আছে, বা আমি পুরোপুরি ওকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিলেও কি অ্যাকচুয়ালি ও বাদ যাচ্ছে? বাদ দিলেও কিন্তু দেখেন একটা জিনিস, সে আমি যদি একটু এখানে আসি, ও কিন্তু আমাদের হচ্ছে ডমের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। লাইক এখানে হচ্ছে যে দেখেন কার্ট আইটেম 1 কিন্তু ডমে কিন্তু আছে, এখানে পেজে শো করছে না, বাট ডমে আছে, বিকজ অফ ওর ডিসপ্লেটা এখন হচ্ছে নান হয়ে গেছে। তো পেজে আছে কিন্তু ডমে নেই। তো এখন যেটা আমাদের করতে হবে, যে আমরা যেহেতু হচ্ছে আর ডমেও চাই না, তাহলে এখানে আমরা যখন হচ্ছে ক্লোজে ক্লিক করব, সো ক্লোজে ক্লিক করলে কিন্তু বলতে পারি যে তুমি অ্যাকচুয়ালি হচ্ছে চলে যাও এখান থেকে। সো চলে যাওয়ার জন্য যেটা করব, যে হচ্ছে এখানে আমার হচ্ছে কি ছিল, বুক 1টা ছিল না, তো যদি বলি যে বুক 1 ডট রিমুভ, তাহলে কিন্তু পুরোপুরি চলে যাবো, কিন্তু আর থাকবে না ডমের মধ্যে। সো একটু দেখি, আমি এখন ডিলিট করে ফেললাম, এরপর হচ্ছে ক্লোজ করে দিলাম, এবং আমি যদি এখন ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে আসার পরে দেখব যে আমার এই কার্ট কন্টেন্টের মধ্যে আমার কিন্তু হচ্ছে কার্ট আইটেম 2 আছে, কার্ট আইটেম 1 কিন্তু আমার নেই এখন আর, কার্ট আইটেম 1 কিন্তু পুরোপুরি কিন্তু চলে গেছে। তো ওর এই অ্যালার্ট মেসেজটা আছে, তা আমি চাই হচ্ছে এই অ্যালার্ট মেসেজটা হচ্ছে চলে যাক, কারণ এটা আমার দরকার নেই আর। সো আমি এটাকেও কিন্তু হচ্ছে ডিলিট করে ফেলতে পারি। ওর আইডি ছিল হচ্ছে অ্যালার্ট মেসেজ 1, তা আমি এখানে বলছিলাম অ্যালার্ট মেসেজ 1কে আমি আসলে অ্যালার্ট 1 দিয়েই মনে সেভ করেছিলাম না। তা আমি এখানে অ্যালার্ট মেসেজকে হচ্ছে আমি ওর জাস্ট হচ্ছে হাইড না করে আমি কিন্তু বলতে পারি যে তুমিও হচ্ছে রিমুভ হয়ে যাও, তোমাকে আর দরকার নেই আমার, মানে সব হচ্ছে ডম থেকে আমি ডিলিট করে দিব। ওকে, সো হচ্ছে রিমুভ ক্লোজ, এবং রিমুভ ক্লোজ করার পর লাইক আমাদের আর হচ্ছে আগের কিছুই কিন্তু নেই, ওই কমেন্টগুলো আছে, বাট হচ্ছে ওই অ্যালার্টও নেই, এবং আমাদের হচ্ছে মানে কার্ট আইটেমটাও নেই। সো দুইটাকে আমরা হচ্ছে এখন ডম থেকেই রিমুভ করে দিয়েছি, বিকজ এই জিনিসটা যেহেতু আবার হচ্ছে লাইক ব্যাক আসবে না আমাদের কাছে, সো আমাদের এটাকে নিয়ে আর হচ্ছে ওরিড হওয়ার দরকার নেই। সো এখন যেটা করলাম, কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন, জি এই ভাই। যে আমরা রিমুভ করলাম, হুম, রিমুভ করার পরে গিয়ে যদি আপনি একটু আপডেট করে দেখেন, তখন মেবি একটা বাগ থাকার কথা। মানে আপডেট করে দেখলে বলতে না, বুঝি না। আপডেট মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা যদি আবার একটু একটা আইটেম রিমুভ করেন, হুম, এরপরে নাম্বারটা চেঞ্জ করেন। এই নাম্বারটা হ্যাঁ, এখানে কিন্তু এটা বাগ দিচ্ছে, বিকজ ওই আইটেমের ভ্যালুটা কিন্তু হচ্ছে হোল্ড করে রেখেছে। এটা একটা ভালো কথা, কারণ এই আইটেমের ভ্যালু কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যায়নি। So আমি যখন হচ্ছে রিমুভ করছি,
বাট আমি যখন আর একটা বাগ ভাইয়া মেবি থাকার কথা, আমি নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে যদি আপনি কোনটা? সেকেন্ড মানে যদি দুইটা বইয়ের জায়গায় তিনটা বই থাকতো, তাহলে দুইটা বই যদি আপনি রিমুভ করতে পারতেন, তাহলে দুইবার যদি ডিলিট করা হতো, তাহলে কিন্তু 50টা সব শিপিং কস্টটা সেটা মেবি দুইবার ডিডাক্ট হওয়ার কথা, আই গেস। মানে এই এখন যে শিপিং কস্টটা? হ্যাঁ, শিপিং কস্টটা মানে যে ফাংশনটা আপনি কাজ করেছিলেন হুম। সেটাতে আমরা তো প্লাস করে দিচ্ছিলাম সাথে। সো যখনই আমি রিমুভ বাটনটা ক্লিক করতেছি, তখনই কিন্তু দুইবার করে, মানে যদি সেকেন্ড টাইম আবার আরেকটা বাটন ক্লিক হয় সেকেন্ড বইটাতেও, তখন কিন্তু সেটাতেও কাজ করার কথা। ওকে, আচ্ছা একটু দেখি। লাইক এটা আচ্ছা, এখানে তো হচ্ছে কোডটা আমি অ্যাপ্লাই করিনি, সো কোডটা আসলে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে টেস্ট করি। এটা তো কাজ করার কথা, বিকজ আমি হচ্ছে মাইনাস করছি এখানে তো -50টা। দুইবার যতবার রিমুভ বাটনটা ক্লিক হবে ততবারই কিন্তু রিমুভ হতে হ্যাঁ, থাকবে। -50 হচ্ছে রিমুভ হতে থাকে, বিকজ এই হুম, হুম। -50টা কিন্তু আমার হার্ড কোডেড করা এখানে। এক্স্যাক্টলি। ওকে, সো এটা হচ্ছে আরেকটা ভালো কথা। সো এই কোডেও কিন্তু অলরেডি কিন্তু দুইটা কিন্তু এক্সিস্টিং বাগ কিন্তু পেয়ে গেছি আমরা, যে দুইটা বাগের মধ্যে একটা বাগ কি, যে ফার্স্ট বাগটাই হচ্ছে আমি যদি হচ্ছে আইটেম রিমুভ করিও, করার পর যেহেতু এটার স্টেটটা এখনও সেভ হয়ে আছে এবং ডমে হচ্ছে আইটেমটার অস্তিত্ব আছে, তবে যখনই প্লাস করছি ও কিন্তু কোড, জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ ডম এলিমেন্ট আছে আমার একটা, এবং আমার যে প্লাস করার জন্য যে কোডটা, প্লাস করলে আসলে কি করছে, এই যে বইয়ের হচ্ছে প্রথম বইয়ের হচ্ছে দাম নিচ্ছে এবং দ্বিতীয় বইয়ের হচ্ছে দাম নিচ্ছে। সো ডমে যেহেতু কোড আছে, তখন কিন্তু ও কিন্তু প্রথম বইয়ের দাম দেখে কিন্তু বলছে যে ও আচ্ছা তোমার তো হচ্ছে ডমে আছি, এবং আমার একটা ভুতুরের প্রাইস কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, যেখানে 256 আমার হওয়ার কথা এবং সব সহ হচ্ছে নর্মালি 306 টাকা হওয়ার কথা, আমার এখানে 510 টাকা হয়ে যাচ্ছে। সো ইয়া, ইটস হচ্ছে একদমই হচ্ছে ভুতুরে বাগ, এবং আপনার ইউজার কিন্তু কনফিউজ হয়ে যাবে, যে আবার বলতে পারে যে রকমারি হচ্ছে স্ক্যাম। সো যাই হোক, আমরা হচ্ছে এই বাগগুলো ফিক্স করব, কারণ এই বাগগুলো হচ্ছে থাকলে হচ্ছে পরবর্তীতে এরর দিবে। সো প্রথম বাগটার জন্য আমরা যেটা করতে পারি, যে আমি যদি কোনো আইটেমকে হচ্ছে রিমুভ করে ফেলি এখান থেকে, তো রিমুভ করলে আমার জাস্ট হচ্ছে এই প্রাইসটা হচ্ছে ডিডাক্ট করলেই হবে না, সাথে করে আমার হচ্ছে এইটাও হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে। সো আমি যখন হচ্ছে রিমুভ করে দিব, আমি এখানে সিম্পল একটা কাজ করতে পারি। রিমুভ করে দেওয়ার পর আমি শুধু এখানে সব কিছু হচ্ছে ডিটেক্ট করলাম হাবি যাবি। আমি যেহেতু হচ্ছে বুক 1 রিমুভ করছি, তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যে হচ্ছে এখানে হচ্ছে আমার যে প্রাইস বুক 1 ডট ইনার টেক্সট ইকুয়ালস টু হচ্ছে 0। সো আমি যদি এটাকে যদি 0 করে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু এই ভুতুরের প্রাইসটা কিন্তু আর আসবে না। সো রিমুভ করে ফেললাম, এখানে এখন হচ্ছে 128, ইনক্রিজ করলাম 256, যোগ হয়ে কিন্তু 306। এটা কিন্তু আমার ইজি সলিউশন হয়ে গেল, কারণ এই স্টেটটা কিন্তু আমার কাছে আছে, বাট আমি ওইখানে যে রিমুভ করেছি। এখন প্রবলেমটা হবে আবার আনডাউতে গেলে। আমি যদি এখন আনডাউতে আসি, এটার প্রাইসটা কিন্তু আমাকে 0 দেখাচ্ছে, কারণ আমি কিন্তু অলরেডি ওটার স্টেটটা কিন্তু ক্লিয়ার করে ফেলেছি ওইখানে। সো তখন আমার গেলে কি করতে হবে, এখানে আমার কিন্তু আবার হচ্ছে ওই জিনিসটা হচ্ছে অ্যাড করতে হবে। এবং আসলে কি, যে একটা ওই যে বললাম যে প্রবলেম সলভ করতে গেলে আরো 2-3টা প্রবলেম, মানে নতুন প্রবলেম অ্যারাইজ হ্যাঁ, হয়। ডিসপ্লে ব্লক নাম চেক করে তার জাস্ট ইয়ে করে দিলে হয় না, যে হুম, ডিসপ্লে ব্লক, যখন ডিসপ্লে ব্লক থাকবে তখন হলো কি আমার প্রাইসটা অ্যাড করবে। আর যদি ওটাও করা যায়, যে এটার যদি হচ্ছে ডিসপ্লে যদি হচ্ছে নান থাকে, তাহলে হচ্ছে কি করবে, যে আমার এই প্রাইসটা হচ্ছে নিবে না, কিন্তু ডিসপ্লে ব্লক থাকলে আমাকে হচ্ছে প্রাইসটা নিবে। সো এটা দিয়েও আমি কিন্তু ইজিলি চেক করতে পারি যে ওই আইটেমটার আসলে হচ্ছে আমার ডমে অস্তিত্ব আছে কি নেই। সো আসলে অনেকগুলো ফিক্স করা যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। সো ইটস লাইক কি, যেটা প্রজেক্ট হচ্ছে আমরা করছি এবং বাগ অ্যারাইজ হয়েছে, যেহেতু আমরা প্রজেক্টটা হচ্ছে দেখেছি যে হ্যাঁ প্রজেক্টটা এইভাবে করা যায়। সো আপনারা যদি এখন এই ছোটোখাটো লজিক্যাল এররগুলো ফিক্স করতে চান, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের ওইখানে, যে আচ্ছা আমরা হচ্ছে লজিক্যাল এরর ফিক্স করছি। তো এই ওয়েতে গেলে যেটা হচ্ছিল, যে আমাদের কাছে হচ্ছে এখানে প্রাইস 0 হয়ে যাচ্ছে, এবং এটা ফিক্স করার জন্য একটা ইজি ফিক্স আছে, যে যে প্রাইসটা আসলে 0 হয়ে যাচ্ছে সেই প্রাইসটাকে আমি আসলে এখানে পরবর্তীতে গেলে হচ্ছে আমি আবার অ্যাড করে দিচ্ছি। সো মনে করেন যে আমার এই যেটা প্রাইসটা ছিল, এটা প্রাইসটা হচ্ছে 0 হয়ে গেল, ধরলাম হচ্ছে লাইক রিফ্রেশ করে দেখি, আবার এক্সাম্পলটা বুঝাই, যে এই প্রাইসটা 0 হয়ে গেছে, রিমুভ করেছি, প্রাইসটা কিন্তু হচ্ছে 0 হয়ে গেছে, আন্ডো করেছি 0 আছে। তা আমি চাইলে কিন্তু আন্ডো করার সময় এটা কিন্তু অ্যাড করে দিতে পারি, যে আবার আগের প্রাইসটা এখানে অ্যাড করে দিলাম। কিন্তু ওইটা করলে আরেকটা প্রবলেম অ্যারাইজ হবে। কীরকম প্রবলেম, আমার এখানে 4টা বই অ্যাড ছিল, প্রাইস কিন্তু ছিল 816, আমি এখানে রিমুভ করে দিলাম
এখন যখন আন্ডো করবো, এখানে বই আছে 4টা, কিন্তু আপনি যদি হার্ড কোড করে 204 করেন তখন 204ই কিন্তু দেখাবে, ও কিন্তু এই 4টার সাথে কিন্তু গুণ করবে না। সো আপনার এখানে তখন হচ্ছে চেক করতে হবে অ্যাকচুয়ালি যে আসলে এটার ভ্যালু কত, ওই অনুযায়ী আপনি ইফ এলস দিয়ে এখানে কাজ করতে পারেন। যে আচ্ছা আমি হচ্ছে ওইটার ভ্যালু দিয়ে আমি হচ্ছে করলাম যে মানে যদি এখানে হচ্ছে 1-এর থেকে ভ্যালু বেশি থাকে আমার, সো আমি ইফ এলস দিয়ে কাজ করলাম। সেকেন্ড সলিউশনটা হচ্ছে ছোটন ভাই যেটা বললেন যে আমরা যখন তাসকিন ভাই জি ভাই, edit বুঝিনি ভাই। এখানে মানে ডিটেইলে যে এইগুলি প্রবলেমগুলি, এটাকে আমার একটা আইডিয়া। জি ভাই বলেন। এটা হচ্ছে এখানে 2টা বই, যেহেতু এটা স্ট্যাটিক, আমরা ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে আমাদের বুক স্ট্যাটাসটাকে যদি আমরা 0-তে কনভার্ট করে নেই, আর তাহলে আমাদের কোনো আদার্স কোনো ভ্যালুই পরিবর্তন করতে হয় না। শুধুমাত্র আমরা কাউন্ট বা ক্যালকুলেশন, যোগ বিয়োগ এনিথিং যেটাই করছি, স্ট্যাটাস 1 হলে, আর 0 হলে কিন্তু আমরা হাইড করি, ডিলিট করি, যেটা আনডু করলে আবার ওইটা স্ট্যাটাস 1 হয়ে যাবে। তখনই আমরা কিন্তু তাহলে আমরা একটা ফাংশনের ভিতরেই কিন্তু এটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, বুক 1 স্ট্যাটাস কিন্তু ভালো 1, দেন এটা প্লাস মাইনাস ডিক্রিমেন্টে যাবে। তাহলে এই যে ডিলিট বাটন দিয়ে আমরা শুধু স্ট্যাটাসটাকে পরিবর্তন করব, যে বইটা আছে কিনা, ইয়েস নো, মানে প্লাস মাইনাস। এটা it's করলে like না true হয় false অনেক এর মতো। এক্স্যাক্টলি, মানে যে বইগুলি অ্যাভেলেবেল ফর সেল শুধু সেটারই হবে। তাহলে আমরা একটা মানে এটাকে এক জায়গা থেকে সলিউশনটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমার মনে হয় এটা স্ট্যাটাস ইয়েস এন্ড নো দিয়ে করে এটা। হ্যাঁ, এটা অনেক একটা ভালো সলিউশন দিয়েছে, এবং এটা করলে একটা সুবিধা হবে, আমরা যখন হচ্ছে লাইক কোনো অ্যারে নিয়ে কাজ করবো এবং এই অ্যারের মধ্যে হচ্ছে অবজেক্টগুলো রাখা আছে, সো আমরা কিন্তু চাইলে কিন্তু ওই জায়গাতেও সিম্পলি জাস্ট স্ট্যাটাস হচ্ছে আপডেট করে দিয়ে কিন্তু স্টেট চেঞ্জ করে ফেলতে পারি। এখন যেহেতু হার্ড কোডেড, সো হার্ড কোড বলে আমরা হচ্ছে ওই ফরম্যাটে হচ্ছে মানে অ্যারে নিয়ে চিন্তা করব না এখন, বাট স্টিল আমি যদি এখন স্ট্যাটাসটা নিয়ে চিন্তা করতে চাই যে হ্যাঁ, যে আমি হচ্ছে জাস্ট স্ট্যাটাসটা চেঞ্জ করছি, ভাইয়া যেটা বললেন যে আমার যখন কোনো বই আমি হচ্ছে ডিলিট করে দেবো এখান থেকে, আমি হচ্ছে স্ট্যাটাসটা 0 করে দিলাম। সো 0 হওয়া মানে আমি হচ্ছে ওর কোনো ভ্যালু নিয়ে আর কাজ করব না। সো আমি যখন বই যখন যোগ করব বা ইনক্রিমেন্ট করছি, ডিক্রিমেন্ট করছি, আমি কিন্তু ওর ভ্যালু কিন্তু নোটিসে আনছি না। আবার আমি যখন স্ট্যাটাস যখন হচ্ছে আনডু করব, আনডু করার সময় স্ট্যাটাস আমি হচ্ছে 1 করে দিব। তো 1 করলে আমার আর কোনো কিছুই চেঞ্জ করা লাগছে না। আমি যেটা বললাম যেখানে হচ্ছে প্রাইস হচ্ছে এই বাড়ানো, কমানো বা গুণ করা, ভাগ করা, এগুলো কিছুই করা লাগছে না। আমার আগের যে স্টেটে ছিল সেটা সব কিন্তু হুবহু ওই জায়গাতেই চলে আসছে। সো একটা জিনিস দেখেন যে একটা প্রবলেমের কিন্তু অনেকগুলো সলিউশন কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি, আইডিয়াও পেয়ে গেছেন। সো এখন এটা আপনাদের কাজ হবে যে এই প্রজেক্টে, এই এক্সিস্টিং প্রজেক্টটাকে, যে বাগগুলো যে অ্যারাইজ হলো, যে 2টা বাগ কিন্তু অলরেডি কিন্তু নোটিস করেছে আমরা, তো এই বাগগুলোকে আসলে কী কী ওয়েতে সলভ করা আছে। আপনাদের তো নেক্সট ক্লাস হচ্ছে সানডেতে, তাই না? সানডের মাঝখানে এখনও 3 দিন ছুটি আছে প্রায়। সো আপনারা হচ্ছে এই ছুটির মধ্যে চিন্তা করেন যে আচ্ছা আমরা যেই জিনিসগুলো হচ্ছে পেলাম বা যেই বাগগুলো হচ্ছে অ্যারাইজ হলো আমাদের, এই বাগগুলো আসলে কিভাবে সলভ করা যায়, আমরা আসলে কোন ওয়েতে যাব। কারণ আপনি অলরেডি বুঝেছেন যে আমরা কিভাবে কাজ করতে পারি। যখন আপনি এই হচ্ছে বাগ সলভ করা ট্রাই করবেন, সো কাজটা কিন্তু হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখনও হচ্ছে এইটা হচ্ছে ক্লোজ করে দিই, এই বাগ 2টা অবশ্যই রেখে দিই এখানে। এই বাগগুলো নিয়ে আমরা এখন হচ্ছে কিছু করব না, আমি হচ্ছে এটা হচ্ছে কমেন্ট করে ফেলি, এটা হচ্ছে থাকলো আগের জায়গায় এবং বাগগুলো রেখে দিচ্ছি আমি। তো এই প্রজেক্টটা হচ্ছে আপনারা হচ্ছে এই বাগটার হচ্ছে সলিউশন দিবেন, এবং যেটা করব যে এই কোড হচ্ছে আমার যেহেতু হচ্ছে 2 জায়গাতেই লাগছে, তো আমি হচ্ছে এটা কপি করে ফেলি এখানে। এটা হচ্ছে আনডুর কোড ছিল, এটা কি আনডুর কোড ছিল? কপি কোত্থেকে করেছি আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, ওকে, এবং আরেকটা হচ্ছে রিমুভের কোড ছিল। তো আমি যেটা করছি যে যেটা জাস্ট যেভাবে আছে, আমি প্রজেক্টটা হচ্ছে জাস্ট আপলোড করার ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই প্রজেক্টটাকে হচ্ছে এখন লাইভ করতে পারবো। বাট যেটা বললাম যে এই 2টা প্রবলেম কিন্তু অবশ্যই সলভ করতে হবে, আপনারা চেষ্টা করেন, না পারলে তো এটা অবশ্যই ক্লাসে দেখিয়ে দিব আবার। যেটা প্রবলেমটা হচ্ছিল যে এখানে আমরা যখন ডিলিট করে ফেলি, ডিলিট করার পরে হচ্ছে ইনক্রিজ করলে এই ভুতুরের প্রাইসটা চলে আসছে, এটা সলভ করতে হবে মেন প্রবলেম।
আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমি যদি এটাও ডিলিট করি তাহলে তো হচ্ছে ডিলিট হয়ে গেল। এটা ডিলিট করলে এখন দেখেন -26 টাকা হয়ে যাচ্ছে, বিকজ এখানে যে জিনিসটা হচ্ছে আমার হচ্ছে আরও হচ্ছে 50 টাকা হচ্ছে মাইনাস হচ্ছে। কিভাবে মাইনাস হচ্ছে, যে আমার এই লজিকটা অনুযায়ী যে আমরা হচ্ছে ডিডাক্ট করছি প্রাইসটা। সো এইটাও একটা ইজি সলিউশন আছে। এটা ইজি সলিউশনটা আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখি। আমি যদি এইখান থেকে টোটাল অ্যামাউন্টের প্রাইসটা যদি না নিতাম, মানে এখান থেকে প্রাইসটা নিচ্ছে আমরা একদম হচ্ছে মানে শিপিং চার্জ সহ, তো শিপিং চার্জ ছাড়া প্রাইসটা আছে কোথায়, প্রাইসটা আছে হচ্ছে এই সার্ক পোর্টালে। তো এইটার প্রাইস নিলে কিন্তু আমার হচ্ছে 50 টাকা বাদ দেওয়া লাগতো না, কিছু করাই লাগতো না। জাস্ট হচ্ছে যেটা করতাম আমরা সবগুলো ক্যালকুলেশন যেটা যেভাবে ছিল সবগুলা কিন্তু ওইভাবে করেই কিন্তু আমরা কাজটা করতাম। সো আমার এখানে 50 টাকা হচ্ছে মানে বাদ দেওয়ার কোনো হচ্ছে কিছু এখানে ছিল না বা আসতো না। তো এটা হচ্ছে সলভ করার জন্য আপনারা কি করতে পারেন, সলভ করার জন্য করতে পারেন যে আমাদের এখন এই ভ্যালুটার মধ্যে নাম্বার ভ্যালুও আছে এবং একটা হচ্ছে মানে দুইটা হচ্ছে ক্যারেক্টার ভ্যালু আছে। তো আমরা যদি জাস্ট সুন্দর মতো এই স্ট্রিংটা থেকে যদি ক্যারেক্টারটাকে হচ্ছে রিমুভ করে দিই এবং তারপর যদি হচ্ছে নাম্বারে কনভার্ট করি ওকে, তখন কিন্তু সে কিন্তু আমাকে আর ন্যান দেখাবে না, সে কিন্তু আমাকে শুধুমাত্র নাম্বার ভ্যালুটা হচ্ছে রিটার্ন করবে। এই ওয়েতে কিন্তু আমরা সিম্পলি হচ্ছে সাবটোটাল নিয়ে কাজ করতে পারি এবং তখন কিন্তু আমার আর ওই শিপিং চার্জ হচ্ছে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসছে না এবং আমাদের হচ্ছে ওই 50 টাকা থেকে হচ্ছে -76 ভ্যালুও দেখাবে না। স্যার যখন আমি হচ্ছে মাইনাস করব মানে হচ্ছে এখানে কি করব যে ডিলিট করব এবং এটা ডিলিট করলে আমার হচ্ছে এই বাগটা আসবে না। এখন আপনি খুব সুন্দর মতো দুইটা বই ডিলিট করে দিয়েছেন কার্ড থেকে, আপনাকে দেখাচ্ছে হচ্ছে -26 টাকা। সো এটা তো আসলে হয় না, তাই না? তো এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আবার এটা হচ্ছে আরেকটা ওয়েতেও ফিক্স করা যায়, না ওটাতে ফিক্স করা যাবে না, কারণ কার্ডে হচ্ছে আবার 3টা বই থাকলে আবার হচ্ছে এই প্রবলেমটা দিবে। সো কার্ডে যদি আমার এরকম মাল্টিপল বই থাকে, আপনি দুটো ডিলিট করেছেন, প্রতি বই ডিলিট করার জন্য আপনার হচ্ছে 50 টাকা করে মাইনাস হচ্ছে। তো আপনি যতগুলো বই ডিলিট করবেন আপনি হচ্ছে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা হচ্ছে হবে। তো এটা করার জন্য যেটা করতে পারেন যে আন্ডু করলে কিন্তু আবার আগের স্টেটে চলে আসে এটা, বাট রিমুভ করলেই হচ্ছে এই প্রবলেমটা আসে। তো এই প্রবলেমটা সিম্পলি হচ্ছে এখান থেকে হচ্ছে প্রাইসটা নিয়ে ফিক্স করা যায়। সো ট্রাই করেন, এই দুইটা হয়ে যাবে। আর এখন যে লাস্ট যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে এই প্রজেক্টটাই হচ্ছে লাইভ করা। সো আমাদের তো হচ্ছে কোডে এরর দিল, তো আমরা এখন যেটা করবো যে এখানে বলবো যে আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল, যে আমরা একটা ফাইলকে এখানে আপলোড করতে চাচ্ছি এবং যেটা করব জাস্ট এই ফাইলটাকে হচ্ছে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে হচ্ছে লিখবো যে হচ্ছে লাইক পার্শিয়াল কমপ্লিট। আমি যদি এখন লিখি যে হচ্ছে পার্শিয়াল কমপ্লিট, 2 bugs need to be fixed এবং আমি এখানে কমিট চেঞ্জ করলাম। সেটা হচ্ছে প্রসেসিং করছে, প্রসেসিং করার পর আমাকে হচ্ছে কোডগুলো কিন্তু চলে আসছে। নেক্সটে যে কাজ করতে হবে, আমরা যদি হচ্ছে কোনো প্রজেক্টে হচ্ছে লাইভ করতে চাই, তো এটা গুড প্র্যাকটিস। লাইক এইটা হচ্ছে আগে না করলে আপনার কোনো প্রজেক্টে লাইভ করতে পারতেন না, বাট এখন একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে আমি হচ্ছে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, যেই ব্রাঞ্চের আমি হচ্ছে নাম দিতে চাই যে GH পেজেস। ইটস লাইক জাস্ট গিটহাব পেজেস হচ্ছে নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। আপনি যখন আপনার মেইন ফাইলে মানে মেইন ব্রাঞ্চে সবগুলো ফাইল আপলোড করে আপনি যখন আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনার মেইন ব্রাঞ্চের সব ফাইল কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যায়। আমার কিন্তু হচ্ছে কি করতে হবে না, যে আমার কিন্তু হচ্ছে আর কোনো হচ্ছে কপি মানে পুল করতে হবে না দুই ব্রাঞ্চের মধ্যে। এবং আমি যদি এখন ক্লিক করবো এখানে যে ক্রিয়েট ব্রাঞ্চ GH পেজেস ফ্রম মেইন, সো আমার হচ্ছে মেইন ব্রাঞ্চে সব ফাইল এখন কিন্তু GH পেজেস ব্রাঞ্চেও কপি হয়ে গেল। সো এখন আমার কাছে মেইন ব্রাঞ্চ আছে এবং GH পেজেস ব্রাঞ্চ আছে। একটা জিনিস মতো মনে রাখবেন যে আপনি যেহেতু হচ্ছে এই কোডের মাধ্যমে হচ্ছে মেইন ব্রাঞ্চের সাথে কানেক্ট করেছিলেন এই টার্মিনালে, সো আপনি যখন নতুন কোনো চেঞ্জ হচ্ছে পুশ করতে যাবেন এখানে, সেটা কিন্তু হচ্ছে মেইন ব্রাঞ্চে রিফ্লেক্ট করবে, সেটা কিন্তু আপনার GH পেজেস ব্রাঞ্চে পাবে না। সো যেটা করতে হবে আপনাকে, কোনো চেঞ্জ আপনি যখন মেন ব্রাঞ্চে হচ্ছে মানে আপনি অ্যাপ্লাই করবেন, তখন যে কাজটা করা লাগবে সেই কাজটা হচ্ছে যে আমার এখানে পুল রিকোয়েস্ট আছে একটা,
নিউ পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে লাগবে, ক্রিয়েট করে 2 ব্রাঞ্চের মধ্যে ফাইলগুলোকে সিঙ্ক করতে লাগবে। তো এত অ্যাডভান্স জিনিসে আজকেই যাবো না, এটা আমরা দেখবো মানে পরের কোনো ক্লাসে বা কোনো টপিকস ওরকম আসলে আমরা দেখবো জিনিসগুলো। এখন যেহেতু আমরা জিএইচ পেজেস ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলেছি, আমি হচ্ছে সেটিংসে আসবো। সেটিংসে আসার পর এখানে যে পেজেস নামে একটা অপশন আছে, একটা মেনু আছে, এই পেজেসে গেলে ও অলরেডি বলবে যে ইয়োর সাইট ইজ পাবলিশড অ্যাট একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। কেন বললো এটা জানেন? কারণ বলছে আপনি যেহেতু একটা জিএইচ পেজেস ব্রাঞ্চ ক্রিয়েট করেছেন, সো গিটহাব অলরেডি বুঝে গেছে যে আপনি যেহেতু জিএইচ পেজেস ব্রাঞ্চ ক্রিয়েট করেছেন, আপনি আপনার এই প্রজেক্টটাকে হচ্ছে লাইভ করতে চাইছেন। তারপর যদি ব্রাঞ্চটা ক্রিয়েট না করতেন, তারপরে আপনি স্টিল আপনার প্রজেক্টকে হচ্ছে লাইভ করতে পারতেন। পেজেসে আসতেন, এখান থেকে সোর্সের মধ্যে হচ্ছে আপনার যে মেইন যে ব্রাঞ্চটা এটা সিলেক্ট করতেন। সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করলে তখন আপনার জন্য সেই সাইটটা হচ্ছে লাইভ করে ফেলতো। বাট এখানে জিএইচ পেজেস ব্রাঞ্চ ক্রিয়েট করার কারণে সেই সাইটটাকে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে লাইভ করে ফেলেছে। এখন যদি আমরা হচ্ছে এখানে যাই, তো এই অ্যাড্রেসে গেলে আমরা কিন্তু আমাদের এই কার্ড পেজটাকে কিন্তু এখন লাইভ সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই প্রজেক্টটাকে আমরা চাইলে হচ্ছে শেয়ারও করতে পারবো। আমি একটা লিঙ্ক দিয়ে দিই, এটা চাইলে কিন্তু হচ্ছে আপনারাও কিন্তু এই লিঙ্কে গেলে কিন্তু এই প্রজেক্টটা অ্যাক্সেস করতে পারবেন। সো এই প্রজেক্টটা হচ্ছে আপনারা কমপ্লিট করে ফেলেন এবং চেষ্টা করেন রেসপন্সিভ করতে, কারণ রেসপন্সিভ এটা কিন্তু এই ফাইলটা কিন্তু রেসপন্সিভ করা না। সো মোবাইল ডিভাইসে দেখলে হচ্ছে ব্রেক হয়ে যাবে। আপনি যখন ফেসবুকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, তখন সে মোবাইল দিয়ে দেখবে। এখন নর্মালি সবাই হচ্ছে মোবাইল দিয়েই হচ্ছে ভিজিট করে। সো ফেসবুকে মোবাইল দিয়েই আমরা চালাই, মোবাইল দিয়ে কারো প্রজেক্ট দেখবো, অ্যান্ড দেখার পর তখন ফার্স্টই মাথায় আসবে যে কী বানাইছে এটা, তো সব উল্টো পাল্টা এলোমেলো। কারণ মোবাইল ভিউ কিন্তু এখনও এই সাইটের জন্য আসলে কোনো মোবাইল ভিউ নেই, সব কিন্তু ব্রেক হয়ে যাবে। সো এটাকে আসলে মোবাইল রেসপন্সিভ করে ফেলেন লেআউটটা, তারপর আপনার প্রজেক্টটা হচ্ছে লাইভ করে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই ওই 2টা বাগ ফিক্স করে ফেলবেন। তারপরে কিন্তু আপনার এই প্রজেক্ট কিন্তু চাইলে হচ্ছে শিখবে সবাই কমিউনিটিতে শেয়ার করতে পারেন। আপনারা কিন্তু আপনাদের কাজগুলো হচ্ছে কমিউনিটিতে শেয়ার করলে হবে কি যে লাইক আপনারা রিচ করতে পারবেন, যে আপনার জার্নিটা আপনি ট্র্যাক করেন, বা আপনি যখনই যে প্রজেক্ট কমপ্লিট করছেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেন। শেয়ার করলে হবে কি, এখনকার সময় ইন্টারভিউয়াররা কিন্তু শুধুমাত্র আপনাকে জাস্ট আপনার সিভি দেখে ইন্টারভিউ নেয় না। প্রতিটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়ার আগে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্স চেক করে, যে সে আসলে সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাক্টিভ, সে আসলে কি শেয়ার করে, তার রেগুলার পোস্ট কি সে খালি মিমই শেয়ার করে যাচ্ছে, নাকি হচ্ছে খালি রেস্টুরেন্টে যাচ্ছে আর খাবারের ছবিতে চেক আউট দিচ্ছে, না কি করছে। তো কারো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে তার পার্সোনাল লাইফে অ্যাজ এ পার্সন সে কেমন বা কিসের প্রতি ঝোঁক বেশি তার। প্লাস হচ্ছে যখন গুগলে আপনার নাম লিখে সার্চ দিবে তখন আসলে গুগল কী কী রেজাল্ট শো করছে, এটাও কিন্তু একটা বড় ইফেক্ট ফেলে আপনার হচ্ছে লাইক যে কোনো জবের আগে আপনার যেটা ইমেজ আছে ওই ইমেজটা ক্রিয়েট করতে একটা ইন্টারভিউর মনে কিন্তু ইফেক্ট ফেলে। সো একজন ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে চিনে না। এখন সে যদি আপনাকে ইন্টারভিউ নেওয়ার আগে আপনার প্রোফাইলে এসে দেখে যে লাস্ট 6 মাস ধরে আপনি এরকম জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টের প্রজেক্ট করেছেন, প্রজেক্ট করে করে আপনার প্রোফাইল থেকে শেয়ার করেছেন সেগুলো, তখন সে কিন্তু আপনার পুরো জার্নিটা কিন্তু আপনার টাইমলাইনে পেয়ে গেল। সে কিন্তু তখন কিন্তু জানে যে আপনি এই প্রজেক্টের পরে আপনি ওই প্রজেক্টটা করেছেন, করে আপনি শেয়ার করেছেন। তো এইগুলা কিন্তু আসলে হবে কি যে লাইক আপনি যেটা জিনিস পারেন এটা বলার থেকে আপনি যে পারেন সেটা হচ্ছে কাজে শো করে দেখানোর কিন্তু অনেক বেটার। কারণ আমরা অনেক কিছুই বলি যে আমরা পারি, কিন্তু তখন কাউকে হচ্ছে দেখাতে গেলে তখন দেখাতে পারি না যে আসলে কতটুকু পারি আমরা। এই জন্য আপনারা প্রজেক্ট করে করে টাইমলাইনে শেয়ার করবেন, কমিউনিটিতে শেয়ার করবেন, তাহলে সবার কাছে ফোকাসড হবেন যে আচ্ছা আপনি একটা জিনিস শিখছেন, একটা স্কিল আপনি গ্যাদার করছেন। তো এগুলো আসলে আপনাদের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং বা হচ্ছে মানে আপনার অনলাইন প্রেজেন্স গ্রো করতে হেল্প করবে। যাই হোক, তো আই হোপ আপনারা সবাই এখন আপনাদের প্রজেক্টগুলোকে লাইভ করতে পারবেন। এটা হচ্ছে খুবই সিম্পল, কোনো ভেজালের কিছু না। এবং আমাদের যে ফার্স্ট মাইলস্টোন প্রজেক্টটা আছে সেখানে কিন্তু ফর্মের মধ্যে 2টা লিঙ্ক দেওয়া আছে। একটা লিঙ্ক হচ্ছে আপনার রেপোজিটরির জন্য, সেকেন্ড লিঙ্ক হচ্ছে আপনার লাইভ প্রজেক্টটার জন্য। আর মানে অ্যাসাইনমেন্টটা করে আসলে গ্রুপে শেয়ার দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট কমপ্লিট হয়ে গেল ওই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করলে আমি হচ্ছে চেক করতে পারবো যে আপনার কাজ আসলে কতটুকু কী হয়েছে। ওকে গাইস, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি, আর হচ্ছে আর কিছু না বলি, গলা ব্যথা হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, গুড নাইট গাইস, দেখা হবে ইনশাল্লাহ সানডেতে। সালাম।